সরি, হ্যাঁ, আজকে এসকিউএল মধ্যে চলে যাবো হয়তো। আচ্ছা, পিএসপি মাই এসকিউএল ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস নাম্বার 16। আপনাদের প্রবলেমটা আগে দেখি। ডাব্লিউ তো স্কুলে যে ফর্ম ভ্যালিডেশনের প্রবলেম হয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা, শুরুতে ফাইবার অ্যাকাউন্ট কটা করে ফেলাস, অ্যাটলিস্ট জানা থাকবে আর কি অ্যাকাউন্টটা খুললে। আর ফাইবারের অ্যাকাউন্ট যতটুকু আছে পুরোটা শেষ করে নিন। ফাইবারে ওই অ্যাকাউন্ট একটা গিগ তৈরি করা, তাই এবার পাঠাইছেন আমার স্কুলের মেইলে। এখানে পার্সোনাল মেইলে পাঠাতে হবে। এদের না, সৌরভ এর খবর কি মামুন? কই ডিউটি? হ্যাঁ হ্যাঁ, সার্ভার অন করতে হবে। জ্যাম সেটআপ দিতে পারে নাকি? হয়েছে এখন? শুনলাম কারো যেন এরর হইতেছে না, এসের মধ্যে একজনের আর একজনটা কই? এক জায়গায় দুটা? আমি দেখলাম দুইটা, একটা দেখ সৌরভের আর একটা দেখলাম আছে। আচ্ছা, স্টুডেন্ট টেস্ট। আচ্ছা, সেদিন তো আমার ক্লাসে এটা ছিল, বাদ দিই। এটা না? হ্যাঁ বলেন, প্রবলেম কি? আচ্ছা, এটা হোয়াট থেকে কোনটা? এই যে এটা, যদি আমরা একটা ফর্ম পাঠাইতেছি না, ফর্মটা কিন্তু সাবমিট করতেছি, তাই না? এখানে একটা মেথড আছে, এই যে মেথড হচ্ছে পোস্ট, ঠিক আছে? তো এখানে কি বলছে, যদি পোস্ট মেথডটা কি হয়, সাবমিট হয়, মানে ফর্মটা যদি সাবমিট করে, এটা বলতেছে যে রিকোয়েস্ট দিয়ে পোস্ট গেস্ট গেট দুটোই পাওয়া যায়। আর সার্ভার থেকে যদি আমি মেথডটা, যে আমার রিকোয়েস্ট মেথড যেটা, সেটা যদি পোস্ট অথবা কি হয়, শুধু পোস্ট লিখতেন, গেট দিলে আবার হবে না, যাই পোস্ট যদি হয় তাহলে এই কন্ডিশনটা কাজ করবে, মানে এই জিনিসগুলো কাজ করবে। কোন পর্যন্ত? এই পর্যন্ত পুরোটা কাজ করবে, ঠিক আছে? তারপরে আপনি কি করলেন, নেম যদি কি হয়, এমটি হয়, পোস্টের মাধ্যমে আমি যে নেমটা পাঠাচ্ছি সেটা যদি এমটি হয়, তাহলে কি হবে, নেম এরর যে ভেরিয়েবল, তার মান হয়ে যাবে এটা। আর যদি ঠিক থাকে তাহলে কি ফাংশনটাকে কল করবে। হ্যাঁ বলেন।
আচ্ছা স্পেন ট্যাগ দেয় এটা। ওখানে যেটা রেকর্ড করছি সেইখানে তো এটা স্পেন দিয়ে এটা করছি, আবার যেটা রেকর্ড করেনি সেটাও এখানে দিয়েছি। না এখানে কিন্তু ভেরিয়েবল তৈরি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এররের জন্য আর একটা হচ্ছে নর্মাল। এররটা নিতেছি হচ্ছে শুধুমাত্র যে ব্ল্যাঙ্ক থাকতেছে কিনা, এরর হচ্ছে কিনা। আর একটা ফাংশন যেগুলো কল করতে সেটা কি করতেছে, যে ভেরিয়েবলটা নিচে দেখেন এখানে কি করছে, এই যে নেম, নেমটা এরর হইতে পারে মানে ব্ল্যাঙ্ক হতে পারে, অথবা ঠিক হতে পারে। যদি ব্ল্যাঙ্ক হয় ঠিক আছে তাহলে এই মেসেজটা নর্মাল ফর্মেই দেখাবে। আর যদি ঠিক থাকে যেভাবে দেওয়া উচিত তাহলে কি করবে, সে টেস্ট ইনপুট নামে যে একটা কি আছে ফাংশন আছে, সে তার কাছে এই এটা পাঠাবে, নেমটা পাঠাবে। ঠিক আছে, এই যেমন এখানে এই যে টেস্ট ইনপুট, এখানে যে ডাটাটাকে ভ্যালিডেশন করবে, ভ্যালিডেশন করে কি করবে, ডাটাটাই কি করবে আউটপুট হিসেবে রিটার্ন করবে। এই তারপর বলেন 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 ভাইয়া এটা আমি ওইটা বলতেছিলাম, কোনটা বলেন, উপরে যেটা রেকর্ড করছি কই রেকর্ড করছে এই যে এখানে স্পেন এই এইটা বলেন বলেন। মোবাইল মোবাইলটা ওয়েবসাইট মোবাইলটা তো এখানে রেকর্ড করবি, কিন্তু নিচে যদি ওই স্পেন ওই লাইনটা না লিখে তারপরে তো আমাদের আসবে। এটা এটা ফাঁকা রাখছেন না, এটা মোবাইল কি বলছেন, এমটি যদি হয় মোবাইল তাহলে কি থাকবে, ফাঁকা, কোনো মেসেজ আসবে না, মেসেজ আসবে না। এটা দেখ স্টার তো প্রথমেই থাকবে, স্টার তো যখন আপনি রিকোয়ার করেন তখন তো স্টার থাকবে। আচ্ছা আমি বুঝতে পারছি, স্পেন ট্যাগ না লিখলে হবে, স্পেন ট্যাগ এই জিনিসটা লিখবেন কখন, যদি আপনার জিনিসটা রিকোয়ার্ড হয় এবং মেসেজটা যদি আপনি দেখাতে চান যে কি মেসেজ, মানে এররটা কি, তখন আপনি এটা দিবেন। আর যদি দরকার না এটা বাদ দিয়ে দিবেন, সিম্পল। এই যেমন এই যে এখানে এরর দিয়েছেন, এটা দিলেন, সমস্যা কি, এরর মেসেজটা আসলো না। আপনি ইওর ইনপুট যেটা লিখছেন একদম লাস্টে, এটা যে এই যে এসপির ভিতরে লিখছেন, এটা যদি এটা উপরে দিলে লিখতাম, হ্যাঁ এসটিএমএল দিলে সব প্রবলেম। কোনটা, ওই কোনটার ভিতরে মানে এটা হ্যাঁ না ফর্মের পরে লিখতে ফরমের পরে লিখলে মানে পিএসপি ছাড়া, আমি কি বলছি, এটা তো PHP এটা পিএসপির কোড, কোডগুলোকে আপনি বুঝতে হবে যে এটা পিএসপির কোড না এসটিএমএল কোড। যেমন দেওয়া আছে ইকো, ইকোটা কি, এটা পিএসপির। কিন্তু ওটা ইওর ইনপুট ওই লাইনটা লেখা ওখানে আসবে। হ্যাঁ এই এটা হ্যাঁ রাইট, এই পুরোটাই হচ্ছে পিএসপির কোড, বাট পিএসপির কোডের মধ্যে আমি এইচটিএমএল ঢুকাইছি কিভাবে, পিএসপির কোডের স্ট্রিং হিসেবে। এটা একটা স্ট্রিং, আমি স্ট্রিং এর মধ্যে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট যা মতো দিতে পারবো, এটা উপরে দিলেও হবে। হ্যাঁ উপরে দিলে হবে। হ্যাঁ সেটাই বলছি যে ফর্মের নিচে ইওর ইনপুটটা লিখলেও লিখলে এমনিতেই আসতেছে। প্রবলেম না। না আসবে এটা তো। এখানে যেমন সাবমিট আমি উপরে দিতে পারতেছি, একই কথা হলো, সেম। ও ফাংশনটা একটু প্রবলেম আছে ভাই, উপরে যে ট্রিম এগুলো। এই যে এটার আচ্ছা, যখন এমটি থাকতেছে তখন তো সে দেখাচ্ছে রিকোয়ার্ড বা সামথিং মেসেজ, হ্যাঁ, বাট যদি ঠিক থাকে তখন কি ওদের প্রত্যেকটাতে কিন্তু একটাকে দেখেন ইফ এলস, ইফ কি করতেছে, ইফটা বলতেছে এরর দিচ্ছে, আর এলসে কি করতেছে, নেম নামে একটা ভেরিয়েবল নিচ্ছে, সেই ভেরিয়েবলটা কি করতে, ভেরিয়েবলের মধ্যে একটা টেস্ট ইনপুট নামে একটা কি, এটা কি ফাংশন, ফাংশনটার মানটা অ্যাসাইন করতেছে, কোন মানটা এই প্যারামিটার হিসেবে এই মানটা দিচ্ছে। এটা এখন হচ্ছে ডাটা, মানে এখন ইয়ে যান টেস্ট ইনপুট যে ফাংশন সেখানে যান, এখানে কি করছে এই দেখেন টেস্ট ইনপুট, এখানে ডাটা নামে একটা কি আছে ভেরিয়েবল আছে, ওর ভিতরে যেটা দিচ্ছে এটাই হচ্ছে ডাটা, এক এক সময় এক একটা হবে, কখন হচ্ছে জেন্ডার, যখন কখন হচ্ছে কমেন্ট, কখনো ইয়েস, তো এই ডাটাটাই ওটা ইয়ে করতেছে রিটার্ন, মানে দুইটা নাম আলাদা, কোনো সমস্যা নেই। মানে এই ফাংশনের জন্য এই ভেরিয়েবল ডাটা ভেরিয়েবল, আর ওই ফাংশনের জন্য বা ওই এর জন্য এটা হচ্ছে ইনপুট হিসেবে ধরে রাখছে পোস্টের ফরম্যাটটা। তো আমার কাজ কি, এদের টেস্ট ইনপুট হিসেবে এর ভিতরে যেটাই থাক, যখন এই ফাংশনটা কল করবে তখন পুরোটাই ডাটা হিসেবে কাজ করবে। পোস্ট থেকে ওই জেন্ডার করতে হবে। হ্যাঁ এই পুরোটাই এখন ডাটা হিসেবে, এখন আমি যদি এখানে ওয়ানও দিই তাহলে ওয়ানটাও ডাটা হিসেবে কাজ করবে। এটা হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে আর্গুমেন্ট, মানে ওর ভ্যালুটা মানে এক না হলে কোনো সমস্যা নাই, এক করতেছে না কি জন্য, এক করলে তো আমার এক একটার জন্য এক একটা করতে হবে। তো আমি কি করছি, এর পুরোটার জন্য ইনপুটে আমি ডাটাই রাখছি, আমি যে কোনো জায়গাতে কল করি ওই মানে ফাংশনের ভিতরে আমি যাই দিই তার মানই হবে ডাটা। এখন ডাটাটা ধরছে, ডাটাটা কি করছে, প্রথমে ট্রিম করছে, ট্রিম করা মানে কি, ডানে বামে যত ফাঁকা জায়গা স্পেস জায়গা সব কিছু বাদ দিয়ে সে কার ভিতরে রাখছে, ডাটার ভিতরে রাখছে। এখন এখন এই ডাটাটাকে কি করতেছে, এইটার এই ফাংশনের কি হিসেবে রাখছে, এর প্রত্যেকটা কিন্তু একটা ফাংশন, কিন্তু এটা যে টেস্ট ইনপুট এটা হচ্ছে আমাদের ফাংশন, মানে ইউজার ডিফাইন্ড, আর এগুলো হচ্ছে পিএসপির বিল্ড ইন ফাংশন, এগুলো বানানো আছে অলরেডি। তা এই ডাটার যে রেজাল্ট আসলো এখানে, মানে ডাইনে মানে ইয়ে করার স্পেস রিমুভ করার পর সেই ডাটাটাকে ঢুকেছে এবার এখানে কি স্টিল স্ল্যাশ এস, এর ভিতরে যে ব্যাক স্ল্যাশ
স্পেশাল ক্যারেক্টার বা কিছু একটা ইয়ে বা স্ক্রিপ্ট যদি যাতে হ্যাক না হয়, ঠিক আছে, স্ক্রিপ্টিং যাতে না করতে পারে, ইনপুটের মধ্যে পিএসপি কোড ঢুকে দিল, অথবা স্ক্রিপ্টের মধ্যে মানে ইনপুট বক্সের মধ্যে নাম না লিখে সেখানে এইচটিএমএল ঢুকাই দিল, তো জিনিসটা বিশ্রী হয়ে যাবে না? তো এই জিনিসগুলো ইয়ে করবে, রিমুভ করবে। তারপর স্পেশাল ক্যারেক্টার যেমন ট্যাগ, পিএসপির কোড, এই যে ইকো, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তাদের যে অ্যাট দ্য রেট মানে যেটা আমার হওয়া উচিত না, ঠিক আছে, সেটাই কেউ দিচ্ছে, তখন এটাকে রিমুভ প্রথমে সে ট্রিম করতেছে, তারপর ওই জিনিসটাকে সে স্পেশাল কিছু যেগুলো ব্যাক স্ল্যাশ বা ফরওয়ার্ড স্ল্যাশ যেগুলো কোডটাকে ব্রেক করবে, ঠিক আছে, এটাকে রিমুভ করতেছে। তারপর শেষে যেখানে স্পেশাল যে ক্যারেক্টার ওগুলোকে রিমুভ করে ফাইনালি কি করতেছে, এই ডাটাটাকে রিটার্ন করতেছে। আর এই ডাটাটা রিটার্ন করা মানে কি, এই ডাটাটা রিটার্ন করা মানে এই ডাটার মধ্যে কি আছে, নেম আছে, ডাটার মধ্যে ইয়ে আছে, এটা হ্যাঁ, আগে আমরা যেরকম HTML দিয়ে ফর্মের কাজ করছিলাম, ওইগুলো আর এই PHP এই ফর্মের কাজ তো আলাদা। না একই। কিন্তু আমরা যে হ্যাঁ আগে প্লেস হোল্ডার দিয়ে করতাম, এখনো প্লেস হোল্ডার দিবেন, এখনো দিবেন, কিন্তু আপনি এই পাশে হ্যাঁ লেবেল প্লেস হোল্ডার এখনো দিবেন। দেন এইটা হচ্ছে পিএসপি, এগুলো হচ্ছে পিএসপির জন্য লাগবেই। আর এইচটিএমএল যা মন চায় করতে পারবে, সমস্যা নাই। এখানে মনে থাকবে নেম, দেখেন প্রথমে থাকবে কি, প্রথমে থাকবে ইনপুটের হচ্ছে টাইপ থাকবে একটা মাস্ট, মানে কিছু কিছু জিনিস ম্যান্ডেটরি আছে না, এখানে আমরা ম্যান্ডেটরি যেগুলো না হলেই না সেগুলোই দিয়ে রাখছি, কারণ আমরা এখন শিখতেছি পিএসপি, আমরা এখন HTML প্লেস হোল্ডার দিতে পারতাম। এই দেখেন এখানে প্লেস হোল্ডার দিতে পারতাম। এখানে ওখানে এখানে দেখাবে, এখানে না লিখে যা লিখলেন প্লেস হোল্ডার দেন, হ্যাঁ, ভিতরে যে টাইপ করতে দেখো। তখন আমরা শিখছিলাম হচ্ছে এইচটিএমএল, যার জন্য এইচটিএমএল এর খুঁটিনাটি সব কিছু আমরা দিয়ে রাখছি। আর আমরা কিন্তু এখন এইচটিএমএল শিখতেছি না, এখন আমরা শিখতেছি পিএসপি, মানে পিএসপি করার জন্য যতটুকু এইচটিএমএল দরকার আমরা ততটুকু লিঙ্ক আপ করতেছি বা অ্যাড করতেছি, ঠিক আছে, একই কাজই করবে। না না বলেন বলেন, কারণ পরে আবার আটকে দেবেন, পরে তো আমরা এই যে প্লেস হোল্ডারে দিয়ে ইমেল আসছে, সিম্পল জিনিস। তারপর তারপর কি বলেন বলেন বলেন, ভাই ওইখানে আমরা হেডিং করে স্টাইল দিলাম CSS এর জন্য। কোথায়? এই যে হেডের ভিতরে আগে আছে CSS দিয়ে স্টাইল দিয়ে রাখছেন, একটা CSS এর কাজ করছেন। এই যে এটা, হ্যাঁ, স্টাইল। এই যে এরর আছে না, কালার দিছে এররের কালার কি দিলাম ব্লু, আপনারা স্টাইল বলে দেন। দিয়ে স্টাইল হচ্ছে CSS এর তে। এই যে আমরা প্রত্যেকটাতে দেখেন দিলাম। হেডের ভিতরে হেডের ভিতরে মানে কি আমার এটা দিতে হয়, আপনারা যে আলাদা ফাইল করতে হেডের এই যে দেখেন, এই যে টাইট যে কোনো জায়গায় দিলে হবে, এই যে টাইটেল আছে টিআই টিএলই, এটাই তো। এখানে মনে করেন যে টেস্ট, পিএসপি টেস্ট দিলেন, এই যে হেডের ভেতরে মানে কি, হেড শুরু শেষ আছে না, শেষের আগে দিতে হবে, দেখেন এটা শেষের আগে আছে কিনা, হেড স্টাইল দিতে গেলে আগে দিতে হবে। হেডের আগে আমি যে কোনো জায়গায় দিতে পারতাম, আমি এখানে তো কাট করে আমি এখানে দিতে পারতাম, লাইন এটা হয়। গেট দিয়ে করলে এটাও দিতে পারতাম, এটাও করতে পারতাম। আচ্ছা, এই যে পোস্ট মেথডের মধ্যে যখন করতেছেন তখন কিন্তু এটা জিনিসটা কি হচ্ছে না, দেখা যাইতেছে না, তখন দেখা যাবে না। আবার হচ্ছে পোস্টে দেখা যায় না, গেট করলে দেখা যায়, গেট করলে দেখা যাবে এই। তারপর আচ্ছা ঠিক আছে, ওকে, প্রবলেম হলেই তো শিখতে পারবেন, প্রবলেম না হলে শিখতে পারবেন। আচ্ছা আমরা এখন লাস্ট যতদূর পর্যন্ত গেছিলাম যে ফর্ম হ্যান্ডেলিং শেষ করছিলাম না, দেন ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু ভাগ করে রাখছে দেখছেন, এগুলো হচ্ছে নর্মাল হচ্ছে HTML CSS, ধরো জাভা স্ক্রিপ্ট, এই যে সার্ভার সাইড, সার্ভার সাইড SQL, PHP, ASP, Node.js, React.js, এগুলো সবগুলো হচ্ছে এর ভিতরে, হ্যাঁ সার্ভার সাইড আর কি, সার্ভার লাগবে। আচ্ছা আমরা এখান থেকে শেষ করছিলাম হচ্ছে ফর্ম ভ্যালিডেশন, ফর্ম রিকোয়ার করছি এটা, মাল্টিপল অ্যারে পর্যন্ত গেছিলাম। ও হ্যাঁ এটা আমরা এমনি দেখাইছি, ওই দেখাই এটাই। তারপর হচ্ছে ইউআরএল আর হচ্ছে ইমেইল, আচ্ছা এগুলো দেখাইছি, ওদের ভ্যালিডেশন চেক করা কিভাবে বুঝবে, হ্যাঁ রাইট, কিভাবে বোঝা যাবে যে একটা ইমেইল কারেক্ট, ডেট টাইম হয়ে গেছে, ডেটটা হয়ে গেছে না, এই 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 ফাইল হ্যান্ডেল এটা তো আমরা করতেছি। রিড রাইট আচ্ছা 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 ফাইল আপলোড পর্যন্ত আমাদের আটকেছিলাম, ঠিক আছে। দেখেন কিন্তু ওয়েবসাইট এই যে আমাদের আমরা ওয়েট করতেছিলাম হচ্ছে এখানের জন্য, আচ্ছা
এদের ফাইল আপলোড, ঠিক আছে, যেমন সিভি দিলে সিভিটা আপলোড হয়, তারপরে যে ইমেজ দিলে ইমেজ আপলোড হয়, এটা হচ্ছে ফাইল আপলোডের বিষয়টা। তো এই ফাইল আপলোড করতে গেলে পিএসপি আইএনআই একটা ফাইল আছে যেখানে সার্ভারের কনফিগারেশনগুলো বলে দেওয়া থাকে, এই সার্ভারে কি কি করা যাবে। যেমন একবার দেখলেন না, শুনছিলেন না যে পিচ্ছে একটা ছেলে ক্লাস 8 এ পড়ে না 9 এ পড়ে র্যামের একটা ওয়েবসাইট হ্যাক করছিল, কিভাবে জানেন? ওরা কি করছে, ইমেজ আপলোড বা কোনো একটা জায়গা ছিল রেজিস্ট্রেশন করার সময়, ওখানে কি করছে, ওরা ইমেজ না দিয়ে রিজেক্ট করে, ওখানে ওখানে একটা সুন্দর করে কোড লিখছে, পিএসপি কোড লিখে সেই কোডটা আপলোড করছে, করে ওই ফাইলটা কি করছে, ব্রাউজ করছে, ব্রাউজ করে ওখানে কোড তো লেখা আছে যে ডাটাবেসের নাম কি, কিসের নাম কি, সব কিছু ওখানে করতে হলে করতে আপনার টেবিলের নাম কি, কার সাথে লিঙ্ক আছে বা ইউজার কয়জন, সব কিছু দেখতে পারবেন। তো ওই রকম তো পিএসপি আইএনআই ফাইল আপলোড যদি আপনি চান যে আমার সার্ভার যাতে হ্যাক না করে এবং কোনো ফাইল আমি আপলোড করতে দেবো না, তখন আপনি করে এই যে একটা ফাইল আছে পিএসপি আইএনআই, খুবই ইম্পর্টেন্ট, এখানে আপনার বলে দেওয়া থাকে আপনি কি কি করতে পারবেন। যদি আপলোড করেন ফাইল, সাইজটা কত মেগাবাইট পর্যন্ত দেবেন, 10 মেগাবাইট না 5 মেগাবাইট না 2 মেগাবাইট, ঠিক আছে। আপনি একটা সার্ভার কিনে রাখছেন, ঠিক আছে, সেখানে হয়তো বা জায়গায় রাখছে 2 GB, ঠিক আছে, 2 GB জায়গার মধ্যে একটা ইমেজ যদি আপনি 5 মেগাবাইট করে নেন, তাহলে কয়টা ইমেজ আসবে? যেমন ফিজিক্স অলিম্পিয়াডে আমি কি করছে, ওরা কি করছে মনে করেন যে এক একজন শুধু মোবাইল থেকে সেই ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে দিবে, মানে বড় ছবি হলে কত ভালো হয়, ঠিক আছে। এক একটা ছবি আপলোড করতে গেলে মনে করেন যে সার্ভারও হয়ে যায়, আর মনে করেন হাইস্ট 200 জন বা 300 জন ইউজার রেজিস্ট্রেশন করতে আমার সার্ভার নাই, মানে সার্ভার পুরো ব্লক। তখন কি করতে হয়, তখন আমার বলে দিতে হয় যে আমার এত কিলোবাইট পর্যন্ত আমি নেবো, ঠিক আছে, ইমেজ এর বাইরে দিলে নেবো না। তো ওই রকম হচ্ছে ফাইল আপলোডের একটা অপশন আছে পিএসপি আইআরআই ফাইলে, সেখানে অন করা আছে, আমরা কি করতে পারবো, আমরা ফাইল আপলোড করতে পারবো, এটা সার্ভার থেকে দেওয়া থাকে। দেখেন এই জিনিসটা লাগবে আপনাদের, এই জিনিসটা বিভিন্ন কাজে লাগবে। যেমন আমি গেলাম হচ্ছে এই যে এটাতে গেলাম, এখানে দেখেন পিএসপি আইএনআই ফাইল, দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে অনেক কিছু কনফিগারেশন দেওয়া থাকে যে পিএসপির ভিতরে আছে। প্রোডাকশন আইডি প্রোডাকশন এই যে এটা বাই ডিফল্ট কোনোদিন না করলে আপনি ইয়েতে খুলবেন, নোটপ্যাডে খুলে রাখবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, নোটপ্যাডে খোলা আছে, দেখেন এখানে পুরো সার্ভারের কনফিগারেশন দেওয়া আছে, ঠিক আছে, দেখেন সব কিছু সব সব আপনি যদি এরর যদি না দেখতে চান, এই দেখেন ডিফল্ট ভ্যালু অফ করে দেওয়া আছে, ডিসপ্লে স্টার্ট আপ এরর, এরর দেখাবে না, ডিফল্ট ভ্যালু অনেক কিছু দেওয়া আছে, আর সব কিছু আছে এখানে। এখানে ফাইল সাইজ অন অফ ডিফল্ট সব কিছু, আমরা যেটা খুঁজতেছি সেখানে যান, দেখেন সবগুলোর আগে কিন্তু কমা কমা দেওয়া, যেগুলো কমা সেগুলো কিন্তু কাজ করবে না, যেগুলো কমা ছাড়া সেগুলো কাজ করে। যেমন এখানে দেখেন ইঞ্জিন 1, ঠিক আছে, পিএসপি যে ইঞ্জিন এটা অন করা আছে। তারপরে শর্ট ওপেন ট্যাগ, শর্ট ট্যাগ দিতে পারবেন আপনি পিএসপিতে, যেমন শর্ট ট্যাগ কিন্তু ইউজ করতেছি। তারপরে হচ্ছে অনেক কিছু আছে, যেমন আমরা যেটা খুঁজতেছি এখানে যাই, এখন অনেক ফাইল, তো যার জন্য আপনি এখানে যান, যদি এটা না এটাতে সার্চ দেন তাহলে বুঝবেন এটার অবস্থা কি। কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড দেন, এই যে ফাইল আপলোড কি করা আছে, অন করা আছে, দেখছেন, এই দেখেন লক্ষ্য করেন। তো এখানে যদি অফ করি তাহলে ফাইল আপলোড করতে পারবে না, এটা হচ্ছে সার্ভারের কনফিগারেশন। এটা তো এখানে করলাম, হ্যাঁ। এবার আমরা যখন হোস্টিং এ করব ওখানে হোস্টিং এ কি করবেন, ওখানে সিপিআর তো অবশ্যই আছে, ওখানে কি করবেন আপনার রুট ডিরেক্টরিতে php.ini নামে একটা ফাইল তৈরি করবেন, করে ওই ফাইলে আপনার যেটা যেটা দরকার সেই কোডগুলো আপনি ওখানে পেস্ট করে আপলোড করে দেবেন, অটোমেটিক ওটাকে ওভাররাইট করবে। এখানে যেটা আছে এটা তো থাকবেই, ওটাকে ওভাররাইট করবে, তখন কি করবে, এখানে একটা জিনিস আছে ওখানেও আছে, ওইটাতে যেটা আছে ওটাকে কাজে লাগাবে, এটাকে আর কাজে লাগাবে না, মানে ওই ইয়েটা আর কি। এদের ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ দেওয়া আছে 20 মেগাবাইট, দেখছেন 20, এই দেখেন আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ কত, 2 মেগাবাইট দেওয়া আছে, মানে 2 মেগাবাইটের উপরে আপলোড করতে পারবেন, কিন্তু আপনার যদি আপলোড করার দরকার হয় বেশি, তখন এবার ইয়ে করতে হবে, বাড়া দিতে হবে, আমাকে এই কোডগুলো নিয়ে ওইখানে পেস্ট করতে হবে, মানে যেটা যেটা আপনার চেঞ্জ করা দরকার সেগুলো আপডেট করবেন, এটা লাগবে আপনার কাছে, পরে বুঝবেন, এখন আমাদের লাগতেছে না। আচ্ছা যাই হোক, দেখেন ফাইল আপলোডের জন্য আমরা তো HTML জানি, আমরা এগুলো করবো না, আমাদের মেইন টার্গেট জিনিসগুলো হচ্ছে বোঝা, কোড যদি লিখতে যায় আপনার কোড শেষ করতে 12টা বাজে। আর ওপেন সোর্স হওয়ার কারণে ই-কমার্স সাইট বানাইতে আচ্ছা ওয়ার্ডপ্রেসে কতদিন সময় লাগতে পারে? প্রোডাক্ট, তারপরে হচ্ছে ডিজাইন কেমন ডিজাইন নেবে সে, সিম্পল ডিজাইন প্রোডাক্ট মনে হলো 50টা প্রোডাক্ট। আচ্ছা এখানে হচ্ছে দুটো ওয়ে আছে, একটা হচ্ছে টেমপ্লেট যদি আপনি কেনেন তাহলে হয়তো তাড়াতাড়ি হবে, আর টেমপ্লেট যদি বানান তাহলে একটু বেশি সময় লাগবে, ঠিক আছে। আর ই-কমার্সের টেমপ্লেট, টেমপ্লেটগুলো
ফ্রি টেমপ্লেটগুলো হ্যাঁ তাও করা যাবে, ফ্রিটা নিজের মতো হবে, ওদের মতো হবে, ওটাকে আপডেট করে কাস্টমাইজ করে দিতে হবে। লাগবে তাও 3 দিন, 3 আসে 24 ঘন্টা হবে। দেখেন এখানে আমরা ফর্ম তো আমরা জানি, ফর্মের একটা অ্যাকশন থাকে। অ্যাকশন মানে কি, যে কোথায় যাবে। মেথড হচ্ছে এটা, যদি আমি ফাইল আপলোড করতে চাই কোনো একটা ফর্মের মাধ্যমে, সেখানে এই যে কি লিখতে হবে, ইএনসি টাইপ দিতে হবে, হ্যাঁ ইনকোডিং, ঠিক আছে, কোন ফর্মেটে ইনকোডিং হবে। এটা হচ্ছে মাল্টিপার্ট ফর্ম ডাটা, কারণ ফাইলটাকে বলা হয় মাল্টিপার্ট বলা হয়। কারণ নর্মালি তো আবার টেক্সট একটা পার্ট, আবার ফাইল আর একটা পার্ট, তো যার জন্য এইটা লিখতে হবে আপনি, ইনক্রিপশনটা মানে ফাইলে এটাকে ইনক্রিপ্ট করে নেবে ফর্ম ডাটাটাকে। ফর্মটা কি ধরে দিলাম? মাল্টিপার্ট ফর্ম ডাটা মানে এখান থেকে যে আমার যত ধরনের ডাটা আছে, এখানে আমার ডাটা থাকতেছে 2 ধরনের, একটা যে টেক্সট টাইপের ডাটা হচ্ছে, আর আমরা এখন কি দিচ্ছি, ইমেজ বা ভিডিও একরকম ডাটা, মাল্টিপার্ট মানে বিভিন্ন রকমের। তাহলে এই ফর্মটা বিভিন্ন ডাটা প্রসেসিং করতে পারবে, ঠিক বিভিন্ন ডাটা মানে আমরা বাই ডিফল্ট যে নামটা লিখি ওটা একটা টেক্সট, ওটা টেক্সট ডাটা, ঠিক আছে। ফাইল আপলোড করে সেটা আরও ধরেন ফরম্যাটেড ডাটা, এক এক ফরম্যাটের জন্য এক একটা ডাটা, যার জন্য এটা আমাদের মাস্ট দিতে হবে। এটা জন্য আমাদের ফর্ম কিন্তু কাজ করবে না, দেখবেন। আচ্ছা, এটা দেওয়ার পরে আমার আর একটা ফাইল নিতে হবে, সেটার নাম দিতে হবে কি, upload.php। ওখানেই যদি অন্য একটা ডিরেক্টরিতে থাকে, জাস্ট ডিরেক্টরির নামটা লিখে দিতে হবে। তাহলে upload.php একটা ফাইল নেই, দেখেন এখানে জাস্ট বোঝার জন্য আমি জিনিসগুলো দেখাচ্ছি। আপনি যদি কোডগুলো যদি বোঝেন, আপনি নিজে কপি করে পেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি বুঝতে হবে, ঠিক আছে। বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন এখানে বলেন তো দেখি, এই যে টার্গেটেড, হ্যাঁ টার্গেট ডিরেক্টরি, ডিআইআর আমরা ডিরেক্টরি বোঝাই আর কি, এটা কিন্তু একটা স্ট্রিং। এই স্ট্রিংয়ের কাজকে এই নামটা তৈরি করা, ঠিক আছে। তার মানে কি বলতেছে, একটা ডিরেক্টরি বানাতে হবে, আপলোডস নামে একটা ফোল্ডার বানাতে হবে, সেই ফোল্ডারের ভেতরেই ইমেজগুলো আমার যাবে, মানে আপলোড হবে, সেটাই বলতেছে আর কি। এটা কি আমাদের বানাইতে হবে না নিজে বানাবো? এটা বানাতে হবে, ও ক্রিয়েট বোধহয় ফাইল ক্রিয়েট ওপেন টোপেন এগুলো কিছু লেখা আছে নাই, ঠিক আছে, বানিয়ে নেবেন, সমস্যা নেই। এখানে আপনার আর যদি এখানে ফোল্ডার বানানোর অপশন থাকতো তাহলে বানিয়ে ফোল্ডার নেবেন। এটা ফোল্ডার হবে। হ্যাঁ, এটা একটা ফোল্ডার হবে, এই ফোল্ডারের ডিরেক্টরির ভিতরে বলতেছে, দেখেন। তার মানে এই ফোল্ডারের ভেতরে কি থাকবে, ডিরেক্টরিটা থাকবে, মানে যে ইমেজগুলো আমরা আপলোড করবো সেগুলো হচ্ছে ওখানে যাবে। ওকে, সবাই বুঝতেছিস? আচ্ছা, তো এইবার আমরা কি করবো হচ্ছে টার্গেট ফাইল, এটা আর একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে থাকতেছে কি, আমার টার্গেট ডিরেক্টরি থাকতেছে, তারপরে কি এখানে ডট দাও মানে কি, বুঝতে পারছেন তো, কনক্যাট করলাম, মানে এই ডিরেক্টরি পর এটাতে থাকতেছে, তারপরে এই জিনিসটাও থাকতেছে, কি থাকতেছে, বেস নেম। বেস নেম মানে কি, অরিজিনাল যে ফাইলের নাম সেটা সে নেবে। ফাইলের সাথে কিন্তু অনেক কিছু হতে বা মানে ভাইরাসটা অনেক কিছু থাকতে পারে, ভাইরাস দিয়ে দেখবেন একটা ফাইলের নাম বিশাল বড় হয়ে গেছে, ঠিক আছে, অনেক কিছু, কিন্তু ফাইলের অরিজিনাল একটা নাম থাকে, কিন্তু ওই ফাইলটা রিনেম হয়ে যেতে পারে, হতে পারে। তো বেস নেমটা নেবে, নেওয়ার পরে এখানে কি করবে, দেখেন ফাইল একটা ভেরিয়েবল, যেমন পোস্ট একটা ভেরিয়েবল অ্যারে টাইপের, ওর ফাইলে একটা অ্যারে টাইপের কি ভেরিয়েবল বা অ্যারে। তো এখান থেকে এ কি করবে, এই অ্যারের মাধ্যমে সে, দেখেন এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। যদি আমরা ফাইল আপলোড নামে একটা দিয়ে দিতাম তাহলে কি হইতো, শুধু একটা নাম্বার হইতো। এখানে কিন্তু দেখেন অ্যারের ভিতরে অ্যারে, দেখেন মাল্টি ডাইমেনশনাল, দুইটা অ্যারে বলে দুইটা, ঠিক আছে। আচ্ছা, তো এটাতে আমরা কি পাবো, এটাতে পাবো আমরা হচ্ছে ফাইল আপলোড, যে ফাইলটা আমরা আপলোড করতেছি তার নেমটা পাবো। আর এই ফাংশন মধ্যে রাখার কারণে আগে পিছে যা যা আছে সমস্যা বা উল্টো পাল্টা কোনো ডাটা থাকলে সেটা রিমুভ করে অরিজিনাল যে নামটা সেটাই সে বের করবে, মানে ফিল্টার করা, এটা না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু ফিল্টার করবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ফাংশন, বাট এটা হচ্ছে মেন জিনিস। তাহলে কি হবে বলেন তো, ফাইলের নামটা কি হবে, মানে টার্গেটেড ফাইলটা তাহলে কি হবে, তারপরে ডিরেক্টরির নাম হবে, তারপর ওই ফাইলের নামটা হবে, যেমন আপলোডস, তারপরে কি হবে ওই ফাইলের নাম যেটা থাকবে, যেমন হচ্ছে যেমন 1.jpg এরকম হবে, এই মানে ফাইলের নাম যেটা সেটা এখানে ধরবে, মানে এই জিনিসটা অর্থ হচ্ছে এটা, টার্গেট ফাইলটা হচ্ছে এটা, ওকে। আচ্ছা, তারপরে দেখেন এখানে লেখছে যে হচ্ছে আপলোড ওকে। আচ্ছা, যদি আপলোড ওকে হয়, মানে আপলোড ওকে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, তার ইনিশিয়ালি মান অ্যাসাইন করা হয়েছে 1, কারণ এটা দিয়ে আমরা চেক করবো আর কি আপলোড হয়েছে না হয় নাই। ওকে, এবার হচ্ছে ইমেজ ফাইল টাইপ, ঠিক আছে। ইমেজ ফাইল টাইপ, এটা কোন ধরনের টাইপ, এই ধরনের একটা আমি কি নিলাম, একটা ভেরিয়েবল নিলাম, এটা নর্মাল একটা ভেরিয়েবল, যে কোনো নামই দিতে পারবেন।
জাস্ট একটা মিনিংফুল নাম দেওয়া হয়েছে যাতে বোঝা যায়। এবার স্ট্রিং টু আপার, দেখেন স্ট্রিং টু লয়ার, মানে যে ফাইলে দেই দেখ না কেন সেটা লয়ার কেজে নেয়। এই একটা ফাংশন, এই ফাংশনের কাজ হচ্ছে কি আপনি যদি বড় হাতের লাগেন ছোট হাতের লাগেন যেটা লাগেন সবগুলোকে একই ফরম্যাটে নিয়ে আসবে, লয়ার কেস নিয়ে আসবে। যেমন মনে করেন যে আপনি যদি দেন যে হচ্ছে image দেন ডট জেপিজি দেন, তা সবগুলো ছোট হাতের করে নেবে, image ডট জেপিজি ছোট হাতের করবে, সব ছোট হাতের, সব ছোট হাতের স্মল লেটার করে ফেলাবে। এটার কাজ হচ্ছে এটা হচ্ছে এটা একটা ফাংশন, এটাতে কাজ করলো। ওই ফাংশনের ভিতরে আর একটা ফাংশন এসছে, ঠিক আছে? এগুলো বারবার সবকিছুর কাজ হচ্ছে ফিল্টার করা আর কি। এগুলো না গুলো সমস্যা হইতো না, কিন্তু অ্যাকুরেটলি ভাবে ডাটাগুলো পাওয়ার জন্য আমরা এত কিছু ফিল্টার করতেছি, ঠিক আছে? তো এখানে কি লিখছে, এখানে বলছে ফাইল পাথ ইনফরমেশন। এবার পাথ বের করবে, মানে ফাইলটা কোথায় যাবে। প্রথমে টার্গেটেড ফাইল, মানে ওই যে ফাইলের নাম সহ এই যে পাথ এক্সটেনশন, এটা একটা কি, এটা একটা হচ্ছে আপনার হচ্ছে কিওয়ার্ড না তো কি বলে ওই যে যেটার নাম চেঞ্জ হয় না আর কি, কি যেন বলছিলাম, ডিফাইন দিয়ে করতে হয়, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা পিএসপির একটা কনস্ট্যান্ট। এটাই বলে দেওয়া আছে এক্সটেনশন কি হবে, ঠিক আছে? এটা পিএসপি বুঝবে, ঠিক আছে? এটা দিতে হবে। যেমন আমরা ডিফাইন করে লিখছিলাম না যে কান্ট্রিটা কোথাও থেকে চেঞ্জ হবে না, এই জন্য এই এক্সটেনশনটা ওখান থেকে দেওয়া আছে আর কি, পিএসপি থেকেই কল করা আছে, পিএসপি একটা কনস্ট্যান্ট। আচ্ছা, এবার এখানে কি বলছে এতটুকু তো বুঝলেন। এখানে কি হলো, ফাইল টাইপটা বের করলো, কোন ধরনের টাইপ, সেই ফাইলটাকে ফরম্যাট করে ওই পাথটাকে নিয়ে সে পুরো একটা ফরম্যাটের, মানে পিএসপিতে যেভাবে দরকার সেইভাবে সে রেডি করলো ফাইলের টাইপটা। ওকে, এইবার কি করছে, চেক ইমেজ ফাইল ইজ অ্যাকচুয়াল ইমেজ অর ফ্যাক ইমেজ, বুঝতেছেন? এবার চেক করবে ইমেজটা কি অরিজিনাল ইমেজ না ফ্যাক ইমেজ, ঠিক আছে? তো বলছে যে ইফ ইজ সেট পোস্ট, ওই আগের মতোই পোস্ট নামে এই যে এখানে ফর্ম রাখবে, ফর্মটা আছে দেখেন, আচ্ছা ফর্মটা তো এখানে, ঠিক আছে? এই যে ফর্মটা পোস্ট, ওকে। যদি এবং সাবমিট করছে দেখেন, টাইপ কি সাবমিট, নেমটা কি সাবমিট, ওকে। পোস্ট কি বলছে, যদি পোস্টের মাধ্যমে সাবমিটটা কি করে কেউ যদি ইয়ে করে, হ্যাঁ, এই যে এই ভেরিয়েবলটা তৈরি হবে কখন, এটা কিন্তু একটা ভেরিয়েবল। নেমগুলো যতগুলো সবগুলো একটা করে ভেরিয়েবল। যেমন এখানে একটা নেম, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল। আমি এটা ভুল বলছিলাম মনে হয়, এটা হচ্ছে কি এই যে এটার নাম, এটা হচ্ছে ভেরিয়েবল নাম, এই অ্যারে দিলাম না, এই যে ফাইল আপলোড, এটা যে ফাইলের আমরা যে আপলোড করতেছি সেই ফাইলের যে ভেরিয়েবলের নামটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা, সেটারই নামটা বের করবে। আচ্ছা, আর একটা ভেরিয়েবল হচ্ছে এখানে নেম, সেটা হচ্ছে কি সাবমিট ভেরিয়েবল। এখানে কিন্তু ভেরিয়েবল তৈরি হবে দুইটা, একটা হচ্ছে ফাইল আপলোডেড আর একটা কি সাবমিট। এখন সেটাই বলছে যে পোস্ট মেথডের মাধ্যমে যে সাবমিটটা মানে তৈরি হয়, তৈরিটা কখন হবে, যখন আমি বাটনে ক্লিক করব। ওকে, এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে কি, চেক নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, আবার গেট ইমেজ সাইজ, এবার ইমেজের সাইজ বের করবে। ফাইল থেকে আপলোড থেকে ফাইল টেম্পোরারি নেম তৈরি হবে একটা, কিন্তু ফাইল কিন্তু অরিজিনালি ডাইরেক্ট কিন্তু ফোল্ডারে চলে যায় না। কেন জানেন? জানেন ওখানে গিয়ে চেক করে, চেক করার পরে তারপরে দেখে যে ফাইলটা ঠিক আছে কিনা, বা অরিজিনাল ইমেজ কিনা, বা আমি যে ধরনের ফাইল আমার দরকার সেটা কি সেই ফাইল কিনা। তারপরে যদি সব কিছু ঠিক থাকে তারপর সে ডিরেক্টরিতে পাঠিয়ে দেয়, আদার্স কিন্তু সে পাঠাবে না, ঠিক আছে? যার জন্য এখানে গেট ফাইল সাইজ থেকে সে বুঝতেছে যে কতটুকু আমার ফাইলের সাইজ, কতটুকু আমার। একটা ভার্চুয়াল ইমেজ যদি হয়, ফ্যাক ইমেজ যদি হয়, ঠিক আছে, তাহলে ইমেজের কোনো কি থাকবে না, সাইজ থাকবে না, ঠিক আছে? সাইজ বলতে কি কত কিলোবাইট, 1 কিলোবাইট বা 2 কিলোবাইট বা 5 মেগাবাইট, এগুলো যে গেট ফাইল, ঠিক আছে? এখান থেকে ফাইল একটা ভেরিয়েবল, এখান থেকে ওই যে ভেরিয়েবলটা আমরা পাস করলাম, এই যে এই ভেরিয়েবল, এই যে এটা, এখান থেকে কি করছে, এর টেম্পোরারি একটা নেম তৈরি হচ্ছে। এই টেম্পোরারি নেমটা এটা হচ্ছে পিএসপি, নর্মাল একটা নেম তৈরি হবে, সেটা ওরাই বুঝবে, মানে পিএসপি বুঝবে। তারপরে এখানে দেখেন, এবার বলতে চেক ভেরিয়েবলের মান যদি নট ফলস হয়, ফলস হবে না কখন, যদি সবকিছু ঠিক থাকে। ঠিক থাকবে কখন, যদি অরিজিনালি ইমেজ যদি আপনি আপলোড করেন। ফ্যাক ইমেজ বলতে কি, আপনি ভার্চুয়াল কোনো ইমেজ দিলেন, কোড চালায় দিয়ে ইমেজ তৈরি করলেন, পিএসপির কোড দিয়ে কিন্তু ইমেজ তৈরি করা যায়, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু ইমেজ তৈরি করা যায়, ঠিক আছে? সিএসএস দিয়েও ইমেজ তৈরি করা যায়। সিএসএস দিয়ে ইয়ে করতে পারেন না আপনারা, ইমেজ তৈরি করতে পারেন না? যেমন ওই যে গ্রেডিয়েন্ট তৈরি করা হয়েছিল, দেখছেন তো? ওই গ্রেডিয়েন্ট কিন্তু একটা ফরম্যাট আছে, ওর ইমেজ অটোমেটিক ওটা ইমেজ হিসেবে সে ইয়ে হচ্ছে। তো যাই হোক, তো এখানে যদি মনে করেন যে ফাইলটা যদি অরিজিনাল ফাইল হয়, নট কি ফলস, নট ফলস মানে কি ট্রু, ট্রু হয়। যদি অরিজিনাল ফাইল হয় তাহলে ফাইল ইমেজ, ফাইল ইজ অ্যান ইমেজ, তারপর বলবে যে ওর মাইন্ড টাইপগুলো বলবে, যে এর কত কিলোবাইট, কত সাইজ, কিছু বলে দেবে আর কি, মাইন্ড টাইপটা বলে দেবে কোন মাইন্ড টাইপের।
আচ্ছা, তারপর আপলোড কি, আপলোড যদি লিখছিলাম এটা ওয়ানই থাকবে। মাইন্ড টাইপ কোথায় বলছে? এই মাইন্ড টাইপটা হচ্ছে কি ডাটাবেজের একটা ফরম্যাট বা ইয়ের একটা পিএসপির একটা ফাইলের একটা টাইপ বা কিছু একটা থাকে। আচ্ছা, রেজাল্ট দেখলে বুঝবেন। সাইজ দিছে কত, অনেক কিছু করা যায়, লিমিট দেওয়া যায়, জেপিজি চেক করা যায়। আমরা ছোট একটু দেখতেছি কিন্তু এটা বোঝার জন্য। আচ্ছা, ওটা আমরা রেজাল্টটা বার করলে বুঝবো যে আসলে মাইন্ড টাইপটা কি দিছে। চেক মাইন্ড টাইপ দিতেছে চেক থেকে, চেক নামে ভেরিয়েবল আছে না, ওই চেক থেকে এই চেকের ভিতরে কিন্তু সব কিছু আছে, টেম্পোরারি নেম টেম সব কিছু আছে। তখন আপলোড ওকে ভেরিয়েবল মানটা অ্যাসাইন করতেছে কত, 1। আবার যদি ফলস হয় তাহলে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন কি বলছে, ফাইল ইজ নট অ্যান ইমেজ। প্রথমে আগে চেক করতেছে কি, এতটুকু চেক করতেছে একটা জিনিসই, আপনি এটা ইমেজ দিচ্ছেন না ইমেজ দিচ্ছেন না, এটাই চেক করতেছে এতটুকু দিয়ে। আসুন, এখানে কি বলছে, চুজ অ্যান ফাইল। সাপোজ আমি কি করলাম, এখানে নেক্সট হয়ে গেলাম, এখানে একটা ইমেজ দিলাম, দেওয়ার পর আমি আপলোড করলাম, ফাইল ইজ নট এস ফাইল ইজ অ্যান ইমেজ। ও আচ্ছা, মাইন্ড টাইপ হচ্ছে কোন মানে ফরম্যাটের আর কি, বুঝতে স্যার। এখানে ইমেজটা ইমেজ, ইমেজ তো মানে টাইপ একটা ইমেজ টাইপ, আর জেপিজি ফরম্যাট। মাইন্ড টাইপ বলতে কি বোঝাচ্ছে, ফরম্যাটটা। ওকে, অনেক কিছু বুঝবেন না, কোড রান করলে বুঝবেন। এখন এটাতে আমরা চেক করলাম যে আসলে এটা ইমেজ কিনা, এবং ইমেজ হওয়ার পরে জাস্ট করে একটা রেজাল্ট দেখাইতেছে যে ফাইল ইজ অ্যান ইমেজ, ইমেজ কিনা এটা চেক করার জন্য। পরবর্তীতে আমরা এখন শিখবো অরিজিনাল কাজটা, আমাদের পুরোটা আমাদের পরেগুলো দেখবো না। এবার আমরা চেক করবো। ওটা ক্রিয়েট হয় না, আমরা দাঁড়ান। ক্রিয়েট করতে বলি। না, ওটা ক্রিয়েট করতে হওয়ার কথা না, আমরা যদি বলি না, না আপলোড ডিরেক্ট করে দিচ্ছে না, হবে না, তাকে দেখি কপি করতে হবে ইমেজটা। আমরা সব কিছু না ইয়ে করে আমি শেষেরটা দেখি, একবারে পুরোটা দেখি একই জিনিস। দেন এরা ছোটো ছোটো করে দিচ্ছে এই জন্যই যাতে আমরা বুঝতে সুবিধা, একবারে যদি পুরো কোডটা দিতে বুঝতেন না। PHP ট্যাগের আসতে ও আচ্ছা, বলি পিএসপি লাস্টে একটা না দিলে হয়, সমস্যা নাই, শুরুটা দিতে হবে। হ্যাঁ, শেষেরটা অটোমেটিক পিএসপি পেয়ে যায়। আচ্ছা, আগের মতোই টার্গেট ডিরেক্টরি, এইটা টার্গেটেড ফাইল, ডিরেক্টরি নেম, বেস নেম, ওই ফাইল থেকে ফাইলের যে নামটা সেটা পাবে। তারপরে ইমেজ টাইপটা লোয়ার কেস করে নেবে, সাবমিট যদি হয় এই ইমেজ কিনা এটা চেক করলো, করার পরে এবার দেখেন ওই যে আমি বললাম না যদি ইমেজ হয় তখন এই যে আপলোড ওকে এই ভেরিয়েবলের মানটা হবে অন। এখন এটা দিয়ে চেক করবো আমরা যে আমরা ইমেজটা কোথায় রাখবো, ইমেজের সাইজ কত সব কিছু বার করবো। এখন দেখেন ফাইল এক্সিস্ট, ফাইল এক্সিস্ট এটা একটা কি পিএসপির একটা ফাংশন, এটার কাজ কি, ফাইলটা আসে না নাই। টার্গেটেড ফাইলের যে টার্গেটেড ফাইল নামে একটা ভেরিয়েবল আছে, এটার মানে কি যে আমার ফাইলের একটা নাম আছে এবং ডিরেক্টরির পরে থাকবে, যে আপলোডের পরে ডিরেক্টরি, সে চেক করবে যে আমার যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে এই নামে কোনো ফাইল আছে কিনা। আচ্ছা ভাই, বলো। সাপোজ আমি একটা পিকচার আপলোড করলাম one.jpg, ওকে, আপনিও একটা পিকচার আপলোড একই নামে, তাহলে তো নিবেন আপনার। তাহলে বলবেন অলরেডি এক্সিস্ট বলছে না, তখন আমরা ইমেজের নামটা চেঞ্জ করব, র্যান্ডম নামে একটা ক্যারেক্টার ফাংশন আছে, ওটা দিয়ে আমি এক এক সময় এক এক নাম জেনারেট করব। বুঝতে পারছেন, আপনি যে নামে আসুক সেটাকে রিনেম করে অন্য নামে নিয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, র্যান্ডম ফাংশন দিয়ে, পিএসপি টাইম ফাংশন দিয়ে করা যায়। ঠিক আছে, বিভিন্ন ভাবে করা যায়। আচ্ছা যাক, আচ্ছা দেখেন আপনারা কিন্তু অনেক কিছু শিখতেছেন, অনেক কিছু ফাংশন নাম জানতেছেন। ঠিক আছে, শুধু জানার দরকার ফাংশন নামটা কি এবং কোন ফাংশনের কাজ কি, এতটুকু যথেষ্ট। আপনি ভেতরে দেখার দরকার নেই এই ফাংশন বানালে কি হবে। ঠিক আছে, ফাইল এক্সিস্ট, এখানে চেক বলে দাও কোডটা, চেক এই ফাইল অলরেডি এক্সিস্ট। তাহলে ফাইল এক্সিস্টের কাজ হচ্ছে কি কোনো একটা ফাইল আছে কিনা এটা চেক করা। যদি কি টার্গেট যে ফাইল, অর্থাৎ আমার একটা টার্গেট ফাইল মানে কি, দেখ টার্গেট ফাইল মানে হচ্ছে আমার টার্গেটের ডিরেক্টরি, মানে এই ডিরেক্টরিতে মানে আপলোড ফোল্ডারের ভেতরে এই নামে কোনো ফাইল আছে কিনা, কোন নামে, যে নামে আমি ফাইল আবার আপলোড করতেছি। একটা ফাইল অলরেডি one.jpg আছে, আমি যে ওই একই নামে one.jpg আর একটা যে আপলোড করতে যাই তখন কি করবে, সে এখানে যাবে, যাওয়ার পর দেখবে যে ট্রু। কেন ট্রু হবে, কারণ বলবে এই নামে অলরেডি আর একটা ফাইল আছে। তার নামটা পাইতেছে কোথায় থেকে, টার্গেট ফাইল থেকে নামটা পাইতেছে। টার্গেট ফাইল এখানে বলছে এই ডিরেক্টরির ভিতরে, টার্গেট ডিরেক্টরি মানে এইটা, মানে এই ফোল্ডারের ভিতরে এই ফাইলের নাম আছে অলরেডি, এটা বলছে। যদি থাকে বা ট্রু যদি হয় তখন কি করবে, বলবো সরি ফাইল অলরেডি এক্সিস্ট, তখন আপলোড ওকে কি হবে, 0 হবে, তখন ফলস দেখাচ্ছে আর কি। এবার চেক ফাইল সাইজ, আর একটা আমরা কন্ডিশন চালাইছি যে দেখেন
ফাইল তো একটা ভেরিয়েবল, এর ভেতর থাকে কি ফাইলের সাইজ থাকে, ফাইলের নেম থাকে, অনেক কিছু থাকে কিন্তু। তো আমরা যে ফাইলটা আপলোড করলাম সেই ফাইলের ভেরিয়েবলটা কি হিসেবে আছে বলেন তো? যে ইমেজটা আমরা আপলোড করতেছি সেটা কিন্তু এখন এই যে ফাইল আপলোড যে ভেরিয়েবল এটার ভেতরেই আছে। তো ফাইল থেকে আপলোড এটার থেকে করলাম আপলোড ফাইল কি ফাইল টু আপলোড, এইটার সাইজটা ধরতেছে, এটা পিএসপি কাজ। পিএসপি ধরতেছে কিভাবে, আর ফাইল সাইজ যদি 5 মেগাবাইট বেশি হয়, মানে 50,000 না কত লাগছে 5 মেগাবাইট আর কি, হ্যাঁ কাছাকাছি। হ্যাঁ ঠিক আছে, এগুলো সব কিন্তু ইয়েতে থাকবে, আপনি মেগাবাইট দিতে পারবেন না, সবসময় ইয়েতে দিতে হবে, কিলোবাইটে দিতে হবে। ঠিক আছে, তো এখানে কি করবে, যদি এটা যদি 5-এর চেয়ে বেশি হয়, দেখেন গ্রেটার দেন ফাইলের সাইজ, তখন কি বলবে সরি ইওর ফাইল ইজ টু লার্জ, তাও কিন্তু আপলোড হবে না। আপলোড কি হবে, 0 হবে। 0 মানে আপলোড হচ্ছে না, আর 1 মানে আপলোড হবে। আমি ফাইল সাইজ বেশি না দিয়ে আমি 500 কিলোবাইটে দিই, তাহলে বুঝতে সুবিধা, 5 মেগাবাইটের ইমেজ কই পাবো আপনি। ঠিক আছে, এতটুকু দেখেন। এবার অ্যালাউ সার্টেন ফাইল ফরম্যাট, এবার আমি নির্দিষ্ট ফাইল বলে দেবো স্পেসিফিক, জেপিজি ইমেজ দিতে হবে, পিএনজি দিতে হবে, অথবা জেপি, এই 3টা ফরম্যাটের মধ্যে নেব, অথবা জিআইএফ দিতে হবে। এই 3টা বা 4টার বাইরে আমি নেবই না। জিআইএফ এটা কি ফর্ম? এটা একটা ইমেজের ফরম্যাট, অ্যানিমেশন হয় না? অ্যানিমেশন তৈরি হয় জিআইএফ তে। না না এমনি হয়, কিন্তু এই অ্যানিমেশনগুলো যে আমরা সেভ করি জিআইএফ তে করলে অ্যানিমেশনটা থাকে, আর অন্য ইমেজে যদি সেভ করি অ্যানিমেশনটা চলে না আর কি। ফটোশপে গেলে দেখবেন যে জেপিজি, পিএনজি, জিআইএফ সবই আছে। তো এখানে কি বলতে দেখেন, ফাইল দেখেন ইমেজ ফাইল টাইপটা কিন্তু আমরা ওখান থেকে কিন্তু নিয়েছিলাম, কিন্তু দেখেন এই ইমেজ ফাইল টাইপ, এখান থেকে অরিজিনাল ইমেজের টাইপটা ওটাই কিন্তু সে নিতেছে। নেওয়ার পরে বলতেছে যে যদি নট জেপিজি হয়, বুঝতে পারছেন, দেখেন নট জেপিজি ইমেজ টাইপটা যে আমরা ওখান থেকে পাইছি, এখান থেকে আমি ইমেজের টাইপটা কিন্তু পাইছি ফাইল টাইপে ইমেজ পাথ এক্সটেনশন, মানে প্রত্যেকটার পথে একটা এক্সটেনশন থাকে না, ওই এক্সটেনশনটাকে এখানে ধরা হয়েছে আর কি। এখানে বলতেছে যে দেখেন যদি ফাইল টাইপটা মানে ফরম্যাটটা আর কি ডট জেপিজি থাকে, এটাতে ধরবে কি, এটাতে ধরবে জেপিজি, ডটটাকে বাদ দেবে, ফাইল ইমেজ ফাইল টাইপটাতে ধরবে জেপিজি বা পিএনজি বা জিআইএফ বা জেপিইজি ধরবে, এই ফরম্যাটটা। এখন এ চেক করবে এখানে নট জেপিজি তে হয় অ্যান্ড, ফাইল টাইপ যদি নট পিএনজি হয় অ্যান্ড, ফাইল টাইপ যদি নট জেপিইজি হয়, তার মানে কি সবগুলো অ্যান্ড মানে কি বুঝতেছেন তো, সবগুলো আইডি চেক করো। সবগুলো কি করতে হবে, চেক করবে। যদি সবগুলো কি হয়, ফলস হয়, বুঝছেন, সব যদি ফলস হয় তাহলে কি হবে, তাহলে আবার এখানে এই যে এখানে ঢুকবে, এই যে বলবে কি সরি অনলি জেপিজি, এগুলো সবগুলো নট দেওয়া আছে কিন্তু, এগুলো যদি না হয় হ্যাঁ তাহলে মেসেজ দেবে এটা, বলে সরি যে এই ফরম্যাটে আমার ইমেজ লাগবে, অন্য ফরম্যাটে আর নট অ্যালাউড। ঠিক আছে, অন্য ফরম্যাটে ইমেজ দিলে সে নেবে না। এখন ইমেজ না দিয়ে কেউ যদি এখানে পিডিএফ দেয়, ওর ইয়ে কি ডট পিডিএফ, যদি ইয়ে দেয় ওয়ার্ড ডকুমেন্ট দেয়, তার কি হবে ডক এক্স বা ডক ফাইল আসবে, তখন হবে না, তার ফাইল আপলোড তাও কিন্তু হচ্ছে না, 0 হবে। এবার আপলোড ওকে, হ্যাঁ ইজ সেট টু 0 বাই এরর। আচ্ছা ইমেজ ফাইলের মধ্যে কোনো এরর দিতে হয়, দেখেন এখানে কি বলছে, যদি ইমেজে যদি এই ফরম্যাটে না থাকে তখন কি হবে, যদি অরিজিনাল ফরম্যাট যদি না হয় বা আমরা যেগুলো চেক করলাম এগুলো যদি না থাকে তখন কিন্তু হ্যাঁ আপলোড ওকে টার মানটা কি 0 কিন্তু সেট হচ্ছে, যদি আপলোড না হয় মানে কন্ডিশন যদি ফলস হয়। এখন আমরা চেক করতেছি যদি আপলোড ওকে যদি সমান সমান 0 হয়, তাহলে বলবে কি সরি ইওর ফাইল ওয়াজ নট আপলোডেড, বুঝছেন 0 থাকলে। আর যদি সব ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, তাহলে কোথায় ঢুকবে, ইলসে ঢুকবে। তখন এই যে একটা ফাংশন, এই যে বললাম না কপি করে আরেক জায়গায় নিতে হবে, এই যে মুভ আপলোড ফাইল, প্রথমে যখন আমরা ইমেজটা আপলোড করি তখন ডাইরেক্ট ফোল্ডারে যায় না, ওর একটা নির্দিষ্ট একটা ক্যাশ আছে, ওই ক্যাশে সে রেখে দেয়, পিএসপির একটা ওই সার্ভারে একটা ইয়ে আছে, ওখানে টেম্পোরারি নেম হিসেবে রেখে দেয়। যখন সব কিছু ঠিক থাকে তখন এই যে মুভ ফাইলের মধ্যে দেওয়ার পর ওই ফাইলটা টেম্পোরারি জায়গা থেকে আমার ফোল্ডারে নিয়ে যাবে। দেখেন মুভ আপলোডেড ফাইল, এটা একটা ফাংশন, এই ফাংশনের প্যারামিটার হচ্ছে 2টা, এটা হচ্ছে এই যে একটা, ঠিক আছে, আর একটা হচ্ছে এটা। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ফাইলের টেম্পোরারি নেম, মানে প্রথমে যে ফাইলটা আমরা আপলোড করলাম তার একটা টেম্পোরারি নাম তৈরি হয়, সেই নামটা। আর পরে কোনটা, টার্গেটেড ফাইল, মানে কোন কি কোথায় যাবে, টার্গেটেড ফাইলটা কি দেখেন, এই দেখ টার্গেট মানে কোন ইয়েতে যাবে আর কি, টার্গেট ডিরেক্টরি থেকে কত দূর যাবে, মানে ডিরেক্টরি মানে কোথায় যাবে সেটাই বলতেছে আর কি। ঠিক আছে, প্রথমটুকু হচ্ছে কি কোন ইমেজটা আমরা যেটা নিলাম ওই ইমেজটার যে টেম্পোরারি নেম হিসেবে রাখা দিচ্ছে ক্যাশে,
ওই ক্যাশটা থেকে ক্যাশ আর ওই যে ফাইলটা এবার কোথায় যাবে সেটার টার্গেট ফাইলটা কোথায় যাবে। এবার আমরা বলতেছি যদি ঠিক থাকে, মানে এটা তো যদি ঠিক থাকে বলতে কি, মানে যদি এটা মানে চলে যায় তাহলে কন্ডিশনটা ট্রু হবে। ট্রু হলে পরে কি বলবে, দ্য ফাইল ডেস্টিনেশন ফাইল আপনার, তখন বলে দেবে যে আপলোড, ওই ফাইলের নামটাই বলে দেবে, যে ফাইল আপলোড টু নেম, যে ফাইলের নামটা দিয়েছিলেন আপনি সেক্ষেত্রে মেসেজটা দেবে হ্যাজ বিন আপলোডেড বলে দেবে, বলে যে ফাইলটা আপলোড হয়ে গেছে। আর যদি ওই যে এটা ইল যদি মানে ট্রু ফলস যদি হয় তাহলে বলে সরি আপলোড ইজ এরর। এরর কখন হবে, যদি আপলোড করতে না পারে এনি হাউ, কোনো কারণে যদি আপলোড না করতে পারে তখন এই মেসেজটা দেবে। এটা আপনাদের ওরকম বানানো লাগবে না, এর কোড অ্যাভেলেবেল কোড আছে, এর কপি করে পেস্ট করে জাস্ট আপনার খালি বোঝা দরকার যে কোথায় কি করতেছেন। এখানে আপনার কাজটা হবে দুইটা, দেখেন দেখেন এখানে কিন্তু পুরো কাজ কিন্তু করে দেওয়া থাকবে, সব কিছু কিন্তু রেডিমেড করে দেওয়া আছে। আপনি খালি এখানে করবেন, ক্লায়েন্ট বলতেছে যে আমরা এই মেসেজটা না থাকে এই মেসেজটা হবে, ক্লায়েন্ট বলতেছে আমি 5 মেগাবাইট পর্যন্ত ইমেজ নেবো, এই দেখা ক্লায়েন্ট বলতেছে আমার খালি পিএনজি ইমেজ নেবো, তাহলে সিম্পল সবগুলো বাদে খালি পিএনজি দিবেন। ক্লায়েন্ট বলতেছে আমি আপলোড করবো শুধুমাত্র হচ্ছে কি সিভি বলতে ডকএক্স ফাইল, তাহলে লেখেন ডকএক্স, সিম্পল। হ্যাঁ, তখন আমার এই ফরম্যাটগুলো সব জেপিজি পিএনজি না দিয়ে ডক। এই যে এখানে এটার কাজ কি, ফাইল টাইপটা সে নিতেছে, যে আমি যেটা করতেছি সেটা ফাইলের যে এক্সটেনশন শেষের ডটটা বাদ দিয়ে পিডিএফ পিএনজি জেপিজি ওইটা কিন্তু নিতেছে সে। এই ফাইল টাইপটা আপনি যদি বলে দেন এখানে ডকএক্স নেবেন তাহলে ডকএক্স নিতে পারবেন, আপনি যদি বলে পিডিএফ নেবেন তাহলে পিডিএফ নেবেন, এখানে লেখেন পিডিএফ তাহলে পিডিএফ ফাইলটা নেবেন। আপনার কাজই হবে এই 2-3টে জায়গা চেঞ্জ, মানে মেসেজগুলো চেঞ্জ করা অথবা ফরম্যাটগুলো চেঞ্জ করা, সাইজ চেঞ্জ করা। তখন আমি একটা ডক, হ্যাঁ ও কিন্তু এগুলো সব বাদ দেবো, সব বাদ দেওয়া। সব বাদ দেবেন, এটা তো আপনার বলছিলেন, এটা বোঝার জিনিস, এটা তো আপনি আজীবন কেউ করে না এই কোডগুলো। আমার অনেক অনলাইনে দেখবেন অনেক কিছু যে ফাইল আপলোডের মানে পিএসপি কোড অনেক এর থেকে ভালো ভালো অনেক সুন্দর সুন্দর পাবেন, ঠিক আছে। তো আমি জাস্ট বোঝার জন্য যে আপনি যদি বুঝতে পারেন কাজ করতে পারবেন। সব কি ইয়েতে আছে, গুগলে আছে নাকি অন্য সাইট? সব জায়গায় আছে, আপনি গুগলে খারাপ, গুগল তো সব জানে। গুগলে যাবেন বলবেন যে আপলোড ফাইল কোড, বা এখান থেকে নিতে পারেন, এখান থেকে খুব সুন্দর করে দেওয়া আছে, এটাকে আপনি যদি সুন্দর করে সাজান ভালো হবে, এটা হবে অনেক সুন্দর। দেখেন এখানে গেলাম ফাইল দিলাম, প্রথমে আমরা কন্ডিশন একটা এরর করি, বুঝছেন কি এরর, আমি অন্য একটা ফাইল দিলাম কত মেগাবাইট, আচ্ছা আমি কন্ডিশন 1 দিলাম, আচ্ছা এটা বড় সাইজ মিস্টেক, এদের বড় 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 এদের দেখেন মানে ওই কন্ডিশনের মধ্যে পড়ে ফাইল সাইজ বড় আছে বলতে দেখছেন এসএর এরর। আচ্ছা একটা এরর হয়েছে আমাদের এই কোডের দিয়ে আপলোড আপলোড পিএসপি তে 40 নম্বর লাইনে, এগুলো এরর কিন্তু শিখতে হবে, 44 লাইনে ওই যে শেষ করতে হবে পিএসপিটা। এদের দিতে হবে, ও কোশ্চেন মার্ক দিছিলাম, মানে পিএসপি শেষ না করলে সমস্যা নাই। এবার আসো দেখছেন কি লিখছে, ফাইল ইজ অ্যান ইমেজ বলে দিচ্ছে সরি ইওর ফাইল ইজ টু লার্জ, সরি ইওর ফাইল নট আপলোডেড, ওই তো বলে দিচ্ছে আপনাকে, বলে যে আপনার ছবিটা আপলোড হচ্ছে না, প্লাস বলে দিল যে মানে কন্ডিশন কিন্তু ট্রু হয়েছে 3টা, যে একটা ইমেজ টাইপ বলে দিচ্ছে, প্রথমে আমরা চেক করেছি এটা কোন ধরনের ইমেজ সেটা চেক করছি, তারপর বলে দিচ্ছে যে ফাইলটা বড় খুব বেশি, আর একটা বলছে বড় হওয়ার কারণে আপলোড হচ্ছে না। আপনি এখানে মেসেজ কমা দিতে পারেন, বড় করে দিতে পারেন, আপনার ইচ্ছা, মেসেজ কমে দেন যে এটাই দেবো না, এত মেসেজ দেওয়ার কারণে স্পেসিফিক করে বলে দিচ্ছি যে কোথায় কি প্রবলেমটা হয়েছে। আচ্ছা এটা একটা কন্ডিশন ট্রু হয়েছে, এইবার আপনি কন্ডিশন 2 যান, মেসেজ তো যা লিখবো তাই দেখাবে। হ্যাঁ ওটাই তো আপনার কাজটা হবে। এবার অন্য ফাইল আপলোড করেন, এসকিউএল ফাইল আপলোড করেন, এটাতে ফাইল ফরম্যাট না, তাহলে কি বলবে দেখেন, দেখেন লক্ষ্য করেন, আপনি দেখতেছেন না এখানে কন্ডিশন আরেকটা বিফল, যে বলছে এই ফরম্যাটের মধ্যে পড়তেছে না, আপনি যে ফাইলটা আপলোড করছেন, হ্যাঁ এই ফাইল ইজ টু লার্জ, ফাইলটাও লার্জ প্লাস কি দেখছেন, দেখেন যতগুলো আমার কন্ডিশনে অ্যাপ্লাই হয়েছে সবগুলো বলছে, তাহলে আমার এগুলো সবগুলো মানে ফিল্টারের কাজই হচ্ছে এটা, যে আমার অ্যাকুরেট জিনিসটা পাওয়া, ফিল্টারের কাজই হচ্ছে এটা। তো আমরা ভাগ ভাগ করতেছি যাতে আমাদের অ্যাকুরেট ডাটাগুলো নিতে পারি, যাতে কেউ হ্যাক না করতে পারে। সহজ করে একটা ওয়েবসাইট বানিয়ে দেন, হ্যাক করে বসাতে পারেন, দিলেন এই বাজার ফাইল সাইজটা বাড়াই দিন, আবার বড়, আচ্ছা 5 মেগাবাইটের বেশি দিই, 500 কিলোবাইট। ফাইলটা বড় বড় সাইজ বড়। আপনি যখন একটা ফর্ম বানাবেন ফর্মের ভিতরে এই কোডগুলো থাকবে, সিম্পল, যেখানে ফাইলটা আপলোড করবে। ফাইলটা বিশাল বড়, এমন নিয়ে চালাইছি আমরা, কোনো ফাইলই দিতে পারছি না।
নাই আমার PN দিতে। পিন দিলে একটু বড় হয়। সাইজ 18 হয়। এটা তো বড় কথা। পাশেরটা 18 দিতে হবে। স্যার, এখানে বলতেছে কিন্তু ফাইলের নামটা বললাম না যে ওই যে এই ফাইলের নামটা দেখা যায় কি দিয়ে জানেন, কোনটা দিয়ে, এই কোডটা দিয়ে ফাইলের নামটা যে শো করছে, এই যে ফাইল আপনার এই যে নেমটা, এইটা দিয়ে সে বুঝাইছে যে দা ফাইলের নাম হ্যাজ বিন আপলোডেড। ওই যে ফোল্ডারের ভিতরে, অটো চলে আসবে। হ্যাঁ ওই যে কপি করে নিয়ে আসছে, এটাই আসলে পাচ্ছিলাম। আচ্ছা, এবার আসলে হচ্ছে পিএসপি কুকি। এটা দেখেন, একটু ঘাটেন, একটু মানে অ্যাটলিস্ট প্র্যাকটিসটা করেন। প্রথমে একবার প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করা লাগবে, খালি জানে রাখলেন, নিজেকে বুঝলেন যে আমি বুঝতে পারছি। কুকিজটা কি আমি বলি, যেমন আপনি মনে করেন যে আপনি যদি বলেন যে কিপ মি লগ ইন, ফেসবুকে ঢোকার সময় দেখছেন লক্ষ্য করে, বা রিমেম্বার পাসওয়ার্ড, এগুলো হচ্ছে এক ধরনের কুকিজ। কুকিজটা হচ্ছে কি আপনার লগ আউট যদি যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর, যেমন আপনি অনেকগুলো ওয়েবসাইট দেখবেন, যেমন ফেসবুকে যদি লগ আউট মানে কিপ মি লগ ইন যদি দেন, তখন ফেসবুকে আমার ডাইরেক্ট লগ ইন হচ্ছে। দেখেন ফেসবুকে কিন্তু ডাইরেক্ট লগ ইন হচ্ছে, কারণ আমি কিপ মি দেওয়া আছে বা সেভ দেওয়া আছে, যার জন্য ডাইরেক্ট লগ ইন হচ্ছে। আর অনেক সময় অনেক সাইটে দেখবেন যদি করা থাকে, আপনি কেটে দিলে নতুন করে আবার ওপেন যখন করবেন তখন আবার লগ ইন করতে হবে। বাট কিপ মি লগ ইন এটা যদি দিয়ে রাখেন বা কুকিজের কারণে ওটা এক্সপায়ার বলে দিতে পারে, কত ঘন্টা থাকবে, কয়েকদিন পরে এটা এক্সপায়ার হয়ে যাবে। তাদের অনেকেই দেখেন না গুগলে SMS আছে, দেখছেন অন্য কোনো কম্পিউটার থেকে ঢুকলেই SMS আসে, লক্ষ্য করছেন? যদি আপনি মানে বলে দেন যে পাসওয়ার্ডটা সেভ করো, তখন কি করবে সে ওই কম্পিউটারে সেভ রাখবে, যখনই অন্য আর একটা কম্পিউটারে যাবে তখন আবার মেসেজ আসবে। তো ওইটা আসলে মেইনলি করা হচ্ছে কুকি দিয়ে। হ্যাঁ, কুকিজ কিন্তু ওটা না, কিন্তু বিস্কিট না কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে ওই সেট কুকি, পিএসপি, ঠিক আছে? সেট কুকিতে কি বলছে, প্রথমে থাকবে নেম, প্রত্যেকটারই একটা নেম থাকবে, যে আমার মানে কুকিটার নামটা কি, সেটা আপনার নাম হতে পারে। যেমন আপনি লগ ইন করেন, তাহলে আপনার নাম দিয়ে ধরতেছে, নাম তো একই নামে 10 জনে থাকতে পারে। তো ইউনিক বানাইছে কি, যে আপনার হচ্ছে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে লগ ইন করেন, ওইটাকে সে কি করে সেট কুকি হিসেবে রাখে, ঠিক আছে? তো ওইটাতে রাখতে একটা ভ্যালু দিচ্ছে, ভ্যালু মানে দিল 1 2 3 যে কোনো একটা দিল, তারপরে এক্সপায়ার একটা ডেট দিল। দেখেন কিছু কিছু জায়গায় দেখবেন যে 1 মাস পরে অটোমেটিক আবার এক্সপায়ার হয়ে যায়, আউট হয়ে যাচ্ছে 1 মাস পরে বা 1 ঘন্টা পরে বা ওই যে আমাদের সফটওয়্যার দেখছিস না, 2 মিনিট পরে দেখো লাভ নাই, 2 মিনিট পরে মানে কেউ যদি আরেকজন মানুষ যদি ইনপুট না দিতে পারে, অনেকেই লগ আউট না করে চলে যায়। হ্যাঁ, পেমেন্ট মেথড এরকম হয়, কারণ আর আপনি লগ আউট না করে চলে গেছেন, আরেকজন আপনার টাকা ব্যালেন্স গুলো পার করে নিয়ে আরো একটা প্রোডাক্ট কিনে বসে আছে, সে টিভি ফ্রিজ যা বলতে একবার 2 লাখ 4 লাখ টাকা ডলার খরচ করে চলে গেছে। কিন্তু এই এক্সপায়ার এর সেট করে দেওয়া হয়েছে এক একটা টাকা কম, ক্লায়েন্ট বলতেছে যে আমার একটা সেট করে দিবে এরকম, 2 ঘন্টা থাকে বা 5 মিনিট থাকে, ঠিক আছে? ওরা আমাদের টিচাররা করে কি, অনেকেই আছে এরা বোঝে না, ঠিক আছে? মেইলে না তো আমাদের ইআরপিতে আর কি, যেখানে মার্কস ইনপুট দেয়, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা, ওরা করে কি ওই মার্কস ইনপুট দিয়ে লগ আউট না করে চলে যায়, কাটিতে চলে যায়, কাটে গেলে কি আমার শেষ কুকিতে থেকেই গেল, ঠিক আছে? তখন আবার কেউ যখন ব্রাউজার ক্লিক করে ওটাতে যায়, সে যখন ওখানে অ্যাড যায় ওই ওয়েবসাইট লগ ইন করে বসে, সে যদি তার একটা স্টুডেন্ট পার্সোনাল স্টুডেন্ট থাকে, সে মার্কস ইনপুট করে করে দেয়, ডিলিট করে দেয়, অথবা যদি করে দিল আর কি, ঠিক আছে? অনেকে চিল্লায় না, দেখেন না, ঠিক আছে? এইটা কিন্তু অনেকে অনেক যারা টিচাররা বোঝে না, এরা বলে যে এটা কি 2 মিনিট পর হয়ে যায়, তো অনেকে কি করে ওই ইনপুট দিতে দিতে মাঝখানে যা গল্প করে আসে, ফোনে পানি খায়, ঠিক আছে? তো ওই জিনিসটা যাতে না করে, এটা 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 একটা এটা যে এক্সপায়ারের ডেটটা মানে কত ঘন্টা রাখতেছে, এখানে দিবেন টাইম, তারপরে এখানে কিন্তু পাথ, মানে পাথ বলতে কি করে এই এটা বুঝছেন, কুকিজটা থাকে কোথায় জানেন, পিসিতে থাকে, লোকাল কম্পিউটারে থাকে, বুঝতে পারেন? যেমন আপনি যদি এখানে যদি এই কম্পিউটারে যদি লগ ইন করে রাখেন, তাহলে এই কম্পিউটারে একটা কুকি সেট হবে, ঠিক আছে? এখানে এর কোথায় টেম্প না পার্সেন্ট টেম্পের কোথায় কুকিজ ফাইল তৈরি হয়, টেম্প, এখানে বাস কোথাও একটা তৈরি হয়, ঠিক আছে? ওই ফাইলটা কিন্তু কম্পিউটারে থাকে, আবার যদি ওই ফাইলটা যদি ডিলিট করে দেওয়া হয় তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? তাহলে লগ আউট হয়ে যাবে, সে কুকি পাবে না, অটোমেটিক লগ আউট হয়ে যাবে। তারপরে হচ্ছে ডোমেন বলে দিচ্ছেন, এটা কোন ডোমেনের জন্য, ঠিক আছে? আপনার তো ডোমেন তো অনেকগুলো থাকতে পারে, সাব ডোমেন থাকতে পারে, তো আপনি স্পেসিফিক বলে দিলেন যে এই ডোমেনের জন্য এই কুকিটা সেট হবে, তারপরে সিকিউরিটি থাকবে কিনা, সিকিউর হবে কিনা, এসএসএল থাকবে কিনা, এটা। তারপরে এইচটিটিপি অনলি, শুধু এইচটিটিপি দিয়ে হিট করলে হবে না অন্য কিছু, এইচটিটিপি অনলি শুধু এইচটিটিপি পাবে, আর এইচটিটিপি না যদি দেন তার বাই ডিফল্ট এইচটিটিপিএস পাবে, সিকিউর করে দিতে পারবে। দেখেন কিভাবে কুকি ক্রিয়েট করা এবং রিট্রিভ করা হয়,
কিভাবে চেক করে দেখেন, এখানে সিম্পল ভাবে দেখায়। দেখেন প্রথমে আমরা কি করছি যে কুকি একটা নেম নেওয়া হয়েছে, এই নেমগুলো জেনারেট হবে কখন, যখন সে ওই যে চেক বক্সটা দেবে, ওই যে কন্ডিশন দেবে, যদি চেক ইজ ট্রু হয় তাহলে ইফের ভিতরে এটা ঢুকে যাবে। বুঝতেছেন? সিম্পল জিনিস। আপনি যখন টিক দিলেন, টিক মার্ক রেখে দিলেন, যে কেউ যদি ওখানে টিক দেয় তখন ওইখানে একটা ভেরিয়েবল দিলেন, ইফ কন্ডিশন দিলেন, ইফ ওই চেক বক্সের একটা মান নিচ্ছেন, চেক কোনো কিছু টিক দেওয়া মানে কিন্তু ওখানে একটা কিন্তু ভ্যালু কিন্তু যাওয়া। কেউ ফিমেল দিলে এবারে 1 যায়, ঠিক আছে, মেল দিলে এবারে 2 যায়, এরকম। যদি কেউ টিক দেয় তাহলে যায় হচ্ছে 1, আর যদি কেউ টিক না দেয় তাহলে যাবে 0। তো চেক করতেছে ওখানে একটা ভেরিয়েবল নিচ্ছি আমরা, যে চেক সেইস সমান সমান যদি কি হয় টিক দেয় মানে 1 হয়, তাহলে কি হবে এইটার ভিতরে ঢুকবে। আর এটার ভিতরে ঢোকা মানে কি কুকি পাবে, ঠিক আছে, তখন কি হবে কুকিটা পাবে। আর এটা যদি না দেয় তাহলে কুকিটা পাবে না, সিম্পল। তো আমি এটা বাদ দিলাম, এত কিছু বোঝানোর দরকার নেই, এটা আপনারা দেখবেন। আচ্ছা প্রথমে হচ্ছে কুকিজ নেম, যে কোনো একটা নাম, যখন সে লগ ইন করতেছে এটা করে ইউনিক আইডি দিয়েই করে। যদি না করে, আমি যদি লগ ইন করি আমি আবার আপনারটা দেখতে পারবো সব, মানে আবার আমি ঢুকলে আমার কম্পিউটার থেকে ঢুকলে একই, যার জন্য কি করে এটা ইউজার আইডি দেয় নর্মালি, ইউনিক আর কি। তারপর কুকিজের এটা নেম আর ভ্যালু দিচ্ছে হচ্ছে আপনার নামটা, আপনার নেমটা দিচ্ছে কোনটা ইউজার, আর ভ্যালু দিচ্ছে কোনটা এটা। তাহলে ইউজারের একটা আইডি থাকতেছে, ওটা হচ্ছে ইউনিক। তারপর আপনার নাম দিচ্ছে মহিদুল ইসলাম, বা আপনার নাম দিচ্ছে এটা, যে নামটা ইউনিক না হলেও কোনো সমস্যা নাই। এবার হচ্ছে সেট কুকি একটা মেথড বা পিএসপি একটা ফাংশন। এই ফাংশনের কাজ কি, ওই কুকিটাকে সেট করে রাখা, ঠিক আছে। প্রথমে দিচ্ছেন কুকিজের নেম, কুকিজের নেম হচ্ছে ইউজার, তার কুকিজের ভ্যালু দিচ্ছেন এই যে এই নামটা, টাইম বলে দিচ্ছেন, টাইম এইটা একটা মেথড, এটা দেন এখন যে টাইমটা, এখন এই টাইম ফাংশনের কাজ হচ্ছে এখন যে টাইমটা ওই টাইমটা সে নেবে, প্লাস দিয়ে রাখছি কত বুঝতেছেন, এত মিলি সেকেন্ড ইন্টু 30, তার মানে কত 30 দিনের জন্য রেখে দিচ্ছে, সরি 1 দিনের জন্য রেখে দিচ্ছে। 30 কি জন্য করে আমি দেখাই জিনিসটা, দেখেন এই যে এত সেকেন্ড মানে একদিন, এক কথা শেষ। এত সেকেন্ড মানে হচ্ছে একদিন, তারা কয় দিনের জন্য রাখছে, 30 দিনের জন্য কুকিজ রাখছে, সিম্পল হিসাব। এটা হচ্ছে এটা সেকেন্ড, দেখেন আপনি বুঝেন 60 সেকেন্ড না, একদিনে কত সেকেন্ড, এটা কিন্তু সেকেন্ডে কিন্তু ইয়ে করা না, ইয়ে করতে হবে, কুকিজটা হয় সেকেন্ডে। আজকে মানে প্রথম ধরেন আপনার ঘন্টায়, 1 ঘন্টায় কত সেকেন্ড, 60 ইন্টু 60, 60 ইন্টু 60 হচ্ছে 1 ঘন্টায়, সরি ভুল করলাম, 60 সেকেন্ড। দেখেন নিয়ম হচ্ছে কি ছোট থেকে উপর দিকে যাবেন, তাহলে আপনি ক্যালকুলেশন পেয়ে যাবেন। প্রথমে ধরেন সবচেয়ে ছোট সেকেন্ড, সেকেন্ডের সাথে গুণ করতে হবে হচ্ছে আওয়ার, কত মিনিটে, 1 মিনিট। মিনিট আসবে না, মানে কত, তাহলে ওই মিনিটটা কত, সরি 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে 1 মিনিট হলো, এখন মিনিট থেকে আওয়ারে যাইতে হবে, মিনিট থেকে আওয়ার কত 60 মিনিট, তাহলে 60 দিলাম। এবার আসেন কিসে, সরি এটা গেল, এটা কি গেল, এটা হচ্ছে আওয়ার শেষ। এখন আবার কয় ঘন্টায়, একদিন 24 ঘন্টা, এটা মিনিট, ঘন্টা হবে 24 হ্যাঁ না না ওই 24 ঘন্টা, মিনিটে সরি এটা হচ্ছে 1 ঘন্টা, মিনিট গেল, হ্যাঁ এখন সেকেন্ড। সেকেন্ড। আগেই করছি। দেখেন এটা নিয়মটা হচ্ছে কি আমি বলি সিম্পল ভাবে, দেখেন 36 প্রথমে হচ্ছে সেকেন্ড, সেকেন্ড গেল না, এখানে হচ্ছে মিনিট, তাহলে 24 ঘন্টা, এটা গেল মিনিট, সেকেন্ড আর মিনিট মিলে কি হয়ে গেল, ঘন্টা হয়ে গেল। এখন ঘন্টা দিতে হবে, 1 ঘন্টা ঘন্টা 24 ঘন্টা, 24 ঘন্টায় এই সিম্পল 60 আর 24, এটা হচ্ছে আমার কি একদিনের জন্য। এখানে আমি ইন্টু দিছি কত 30, তার মানে কি বলতেছে যে এখনকার যে টাইমটা এটাতে থাকবেই, তার সাথে প্লাস করবে, কি প্লাস করবে, ঘন্টাগুলো রে 30 দিনকে প্লাস করবে, ইনটু মানে এই কুকিজটা 30 দিন পর্যন্ত থাকবে। যখন লগ ইন করেন কিপি লগ ইন সবসময় থাকে যাবে, এবং শেষে দেখা যাচ্ছে স্ল্যাশ, মানে এটা ব্ল্যাঙ্ক থাকবে, পরে এটা কি হলো এক্সপায়ার হয়ে গেলে তখন আবার লগ ইন করতে হবে। আচ্ছা দেখেন এখানে কি বলছে আবার, দেখেন ইফ নট ইজ সেট, যদি কুকিজের ভেতরে, এই যে কুকিজ একটা কিন্তু ভেরিয়েবল আগের মতো, ফাইল একটা ভেরিয়েবল বলছিলাম না অ্যারে টাইপের সার্ভার, ওইরকম কুকিজে একটা, ওই কুকিজ সার্ভার ভেরিয়েবল কুকিজের নেমটা সে ধরতে পারে। এই যে এখান থেকে বলছে যে ইজ সেট, যদি কুকিজের নেমটা সেট করা থাকে তাহলে কি হবে, কুকিজ নেমটা সে এখানে দেখাবে, ইজ নট সেট বলবে প্রথমে। আর যদি সেট করা থাকে তাহলে বলবে কুকিজ নেম এটা ইজ সেট, ভ্যালু বলবে কোন ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে এদের নেমটা, এই পুরো ভ্যালুটা কতক্ষণ মধ্যে থাকবে
এটা কাট করে দিই। দেখছেন কুকিজ নেম বলে দিচ্ছে। আচ্ছা ইজ নট সেট বলছে, প্রথমবার তো নট সেটই বলবে, এবার দিলে মোবাইল এবার সেট বলবে, প্রথমে দেখায় না। হ্যাঁ ফার্স্ট টাইম তো ওটা দেখাবে না আপনাকে, কারণ আমার তো লোডটা আগে হয়েছে, তারপর কুকিজটা সেট হয়েছে। এবার মনে করেন সেকেন্ড টাইম যখন দিতে তখন কুকিজটা পেয়ে যাচ্ছে সে। হ্যাঁ কুকিজ বলতে সেট, ইউজার সেট করা হয়েছে, ভ্যালু বলছে এটা। তার মানে এখন যে লগ ইন ওটা দিলে আবার এই জিনিসটা আবার যতটুকু কোডটা রাখবো ততদিন পর্যন্ত কি থাকবে, এটা লগ ইন অবস্থায় থাকবে। এটা আসলে কুকির মেইন এটা ছিল। মডিফাই কুকি, আমরা বিভিন্ন সময় কুকিটাকে মডিফাই করতে পারবো টাইমটাকে দিয়ে। এখানে বলে দেখেন নতুন নাম আর একটা সেট করে দিলে ওটাকে ওভাররাইট করে সেটা যাবে যদি ইউজার আইডি একই হয়। ডিলিট কুকি আর ডিলিট, আচ্ছা যখন ওই দেখ কিপমি যখন কেউ যখন লগ ইন করে, যখন লগ আউট করে তখন ডিলিট হয় দুইটা, একটা হচ্ছে সেশন আর একটা হচ্ছে কুকি। সবচেয়ে কঠিন ভেরিয়েবলের মধ্যে আমি যতগুলো দেখি সেশন আর কুকি, এটাই কেউ বোঝে না। বিভিন্ন জায়গায় ফার্মে গেলে এই দূরে জিজ্ঞেস করে, ঠিক আছে? আমরা প্রথমে শিখতেছিলাম ফার্মে ইয়ে করার জন্য এই দূরে জিজ্ঞেস করে যে এটা কি কথা, আমরা অতটা ক্লিয়ার না বা অতটা বুঝতে পারতাম না। এখন একদম সেই ক্লিয়ার, ইন্টারভিউতে গেলে আর জিজ্ঞেসই করা না, কিন্তু আপনাদের জিজ্ঞেস করবে। দেখেন যখন আপনি মনে করেন যে লগ আউটটা করেন, ঠিক আছে, তখন দুইটা কাজ হয়। সরি, যখন লগ ইন করেন তখন হচ্ছে দুইটা কাজ হয়, এবং যখন লগ আউট করেন তখন দুইটা কাজ হয়। সেশনের সময় যখন আমরা লগ ইন করি তখন একটা সেশন ইয়ে করে, সেট করে। ওই সেশনটা কি, সেশনটা হচ্ছে কি, হ্যাঁ যেমন মনে করেন যে ফেসবুকের একটা পেজে আপনি ঢুকতে পারতেছেন, লগ আউট যদি করেন ওই পেজে কিন্তু যাইতে পারবেন না। কোথায় আসবেন, ওই লগ ইন করতে প্যানেলে আসবেন। যেমন হ্যাঁ ওইটা ওই জিনিসটাই, ওই জিনিসটা তো আপনি নর্মালি বোঝেন, কিন্তু যেমন আমি দেখাই, আচ্ছা বিডিপিএইচতে যাই, আমি সিম্পলভাবে দেখাই, ওই জিনিসটাকে একটু ক্লিয়ার করলে আবার আপনাদের সুবিধা হবে। সেশনটা কি, সেশন না থাকলে এই সমস্যাটা হইতো। যেমন আমি এই দেখেন লগ ইন করা মানে সেশন শেষ হচ্ছে এবং কুকি সেট হচ্ছে, ঠিক আছে? চেকিং করে আবার লগ ইন করলো, কিন্তু বুঝেন আসছে না? এখন আমি অন্য একটা পেজে গেলাম, জিনিসটা বোঝার চেষ্টা করেন। পার্টিসিপেন্ট লিস্ট এখানে গেলাম, তো এই পেজটা আমি কিন্তু ঢুকতে পারতেছি, কপি করেন এটা কেটে দেন, লগ আউট কিন্তু করি নাই। তার মানে কি সেশন কিন্তু আসি আমার। সেশনটা কখন যাবে, যখন কম রেজিস্টার না হওয়া পর্যন্ত, সেশন কিন্তু অনেকক্ষণ থাকে, ঠিক আছে? এই পেজে কিন্তু চলে আসছে, লগ আউট করলেও থাকে। না না লগ আউট করতে লগ আউট হয়ে গেল, যদি লগ আউট না করেন তাহলে কিন্তু থেকে যাবে, পিস অফ করা তখন নতুন করে দিতে হবে। দিলেন না, এটা কিন্তু ডাইরেক্ট চলে আসছে। কিন্তু আবার যদি লগ আউট যদি করতেন তখন ওই পেজে কিন্তু যতই যাবেন প্রথম পেজে আসবে, এখানে আসবে। দেখেন আমি যতই ওখানে দিই এই পেজে আসবে, লগ ইন করতে যাইতে হবে। কারণ সেশনটা কি হয়ে গেছে, নাই। সেশন থাকার কারণে আমি লগ আউট না করলেও আপনার ভেতরে ঢুকতে পারতাম। এটা যদি না জানতে দেখেও ঢুকতে পারতো, পেজের অ্যাড্রেস জানলে পেজে ঢুকতে পারতাম। এটাই সরে বুঝতেছিস, এটা তো সেশনের কাজ। তো যখন লগ ইন করে কেউ এবং টিকটা দেয় কিপ মি লগ ইন, তখন দুইটা কাজ হয়, একটা হচ্ছে কুকি সেট হয় আর একটা সেশন সেট করে। দুইটা সেট হয়ে গেল। যখন লগ আউট করে কুকিটা ডিলিট করে, আবার সেশনটাও ডিলিট করে, ঠিক আছে? আচ্ছা এবার আছে এখানে বলছে কুকিটা ডিলিট করার জন্য, এই যে সেট কুকি করছে না, ডিলিট কুকি একইভাবে মাইনাস দিতে হবে। ডিলিট কুকি বলতে কোনো কিছু নাই, মাইনাস মানে কি বোঝেন, সিম্পল জিনিস। এখনকার টাইমের মাইনাস উল্টো দিকে দিয়ে দিলেন, তারপর সেশনের আছে, সরি কুকিসের আছে নাই, এক্সপায়ার তো আগে হয়ে গেছে, বলছেন তোমার এক্সপায়ার তো আরো 1 ঘন্টা আগে হয়ে গেছে। ডিলিট কুকি বলতে মাইনাস নেগেটিভ ইয়ে দিবেন, মান দিবেন এখন থেকে, আর পজিটিভ মানে সেট হয়ে যাওয়া, দুটো একই জিনিস। সেট কুকি দেই ডিলিট হয়, সেট কুকিটাও আর সেট হয়। যদি প্লাস দেই তাহলে সেট হবে, আর যদি মাইনাস দিলে মানে উল্টো দিকে যাবে, মানে পাস্টে, মানে এক্সপায়ার তো অলরেডি হয়ে গেছে, তাহলে তখন ডিলিট হয়ে গেছে, এই যে ডিলিটেড। এবার আছে সেশন। আচ্ছা ওই জিনিসগুলো আলোচনা করছে আবার সুন্দর করে, ইনেবল ডিসেবল করা আছে কিনা। আসলে এবার সেশন কাউন্ট করতেছে এখানে দিয়ে দিই। আপনার সময় পেতে এক্সপেরিমেন্ট চালান এই লজিকগুলো বোঝে না তো, অনেকে যারা উন্নয়ন লাইনে পড়ে না এই লজিকগুলো বোঝে না। কোনটা কোনটা যেন বললেন, এটা কে 01? জিরো উপরে উপরে আচ্ছা কাউন্ট করতেছে না, এখানে কাউন্ট। আচ্ছা কাউন্ট, আচ্ছা আচ্ছা বলি, এই কাউন্টটা দিয়ে কি হয়, কাউন্টের কাজ হচ্ছে কি এর ভিতরে কটা ভেরিয়েবল আছে, মানে আজকে আমি সাপোজ করলাম কি একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে নাম্বার নামে, নাম্বারের ভিতরে আমি রাখলাম হচ্ছে 10 20 30 এরকম রাখলাম, অনেকগুলো রাখলাম।
এই কাউন্ট দিয়ে সে ধরতে পারবে যে কয়টা কি আছে, ভেরিয়েবল আছে, ভেরিয়েবল মান কটা আছে। সে কাউন্ট, এটা একটা ফাংশন, এই ফাংশনের কাজ কোনো কিছু কাউন্ট করা, এর ভিতরে যেটা দেবো। আর কুকিজটা কাউন্ট করতেছে, বুঝতেছেন? যদি 0 চেয়ে বড় হয়, যদি আপনি একই ব্রাউজার 2-3 জন যদি কুকিজ অন করে রাখে, তখন দেখাবে কুকিজ ইনেবল করা আছে অলরেডি আগে থেকে। আপনি একজন কুকি রাখে আপনি আবার কুকিজ করতেছেন পারবেন না, কারণ ওই কুকিজটা আগে রিমুভ করতে হবে। ঠিক আছে, কুকিজ এরকম। সেশন এগুলো সব কিছু কিন্তু একটা করে সুপার গ্লোবাল ভেরিয়েবল বা অ্যারে, যতগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। দেখেন সেশন স্টার্ট দিয়ে সেশনটা স্টার্ট হয়। ওই যে বললাম যদি লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড ঠিক থাকে, তখন তার ভিতরে কি করবে, ইফ এর ভিতরে যদি ইফ ইউজার নেম পাসওয়ার্ড কারেক্ট, তাহলে কি করবে, সেশন সেটটা তার ভিতরে থাকবে। ওইটা কি সবার আগে লিখতে হয়? সেশন কোনটা কোনটা, এই যে সেশন হ্যাঁ এটা প্রথমে লিখতে হবে, সেশনটা আগে শুরু করে নিতে হবে। আচ্ছা, তারপর দিয়ে এখানে কি করছে, সেশন ভেরিয়েবল এখানে বলছে ফেপ আইকন কালার সেট করছে, তার সেশন ভেরিয়েবল আর সেট বলে দিচ্ছে। এই কারণে আচ্ছা প্রথমে কিন্তু সেশনটা স্টার্ট করে নিতে হবে। সব নিচেটা দেখলে একবার সব কিছু দেওয়া আছে, সেশন আনসেট মানে ডিলিট করে, রিমুভ অল সেশন ভেরিয়েবল, বুঝছেন? আচ্ছা, সেশন আনসেট দিলে আবার ভেরিয়েবল গুলো রিমুভ হয়ে যাবে, আর যদি সেশন ডিস্ট্রয় দেয় তাহলে কি করতে হবে, সেশনটা ডিলিট হয়ে যাবে। তো আমাদের দুটোই করতে হবে, কারণ ভেরিয়েবল গুলো যদি থেকে যায়। আচ্ছা কিভাবে বোঝায়, আচ্ছা দেখেন সেশন স্টার্ট যদি আপনি লেখেন, এই মেথডটা যদি কল করেন, তার মানে কি, তার মানে সেশন নামে ভেরিয়েবলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে সেশন নামে ভেরিয়েবলটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা যদি আমি না দিই এই সেশন নামে ভেরিয়েবল কোনো অ্যাক্টিভ হবে না, এর কোনো কাজই থাকবে না, বুঝতেছেন? এটা যদি না দেন তাহলে এই ভেরিয়েবল কোনো কাজই করবে না, সেশনটা কোনো কাজ করবে না। যখন আমি স্টার্ট করে নিলাম তখন এই সেশন যে ভেরিয়েবলটা এটা কাজ করবে, তখন আমি মান সেট করতেছি, মান সেট করতেছি কি, হ্যাঁ এর ইয়ে দিলাম কি, নাম দিলাম কি ফ্যাপ কালার, আর মান সেট করলাম ইয়েলো। হ্যাঁ এখন আমি যদি এখানে যে ভাড়াটাম দিই, প্রিন্ট আর করি সেশন, তাহলে সেশনের মধ্যে কি কি আছে দেখা যাবে। ভাড়াটাম যদি জানি প্রিন্টার বা ভাড়াটাম দিয়ে দেখা যায় যে কি কি আছে। প্রিন্টার দিয়েও হচ্ছে অ্যারেটা প্রিন্ট করার জন্য, প্রিন্টার দিয়ে অ্যারেটাকে প্রিন্ট করা যায়। আর ভাড়াটাম দিয়ে পুরোটা দেখতে পারবেন, আগে পুরো ডিটেলস সব পুরো, মানে কয় ক্যারেক্টার কত কি সব। আর যদি আপনি প্রিন্টার দেন শুধুমাত্র কি কি ভেরিয়েবল সেটা দেখতে পারবেন। এই দেখ একটাই করা আছে, অ্যারে টাইপটা বলছে অ্যারে ফেভ আইকন, মানটা কি ইয়েলো, এটা সেট করা আছে। তারপরে যখন আপনারা লগ ইন করলেন তার ভিতরে সেট করলো, সেট সেশন করার পর ওখানে বলে ইউজার নেম আপনার নাম বা ইমেল অ্যাড্রেস, এটা ওটা সেট করার পর সে চেক করতেছে বারবার প্রত্যেকটা পেজে যে সেশন নামে এই ভেরিয়েবলটা অ্যাক্টিভ আছে কিনা, যদি থাকে ওই পেজে আপনাকে ঢুকতে দিচ্ছে, যদি ভুল হয় তাহলে কি করতেছে, রিডাইরেক্ট করে লগ ইন পেজে ঢুকে দিচ্ছে, এরকম। ঠিক আছে, এটা আমরা পরে ইয়ে ভাই বুঝতে পারবো, এখন আমি ছোটখাটো যে বুঝতে পারবো, জাস্ট আপনাকে টেস্ট করবেন যে জিনিসটা এটাতে এটা হয়। এটার কাজে হচ্ছে কি, আমি এটা সেট যখন করলাম আমি এটা চেক করবো, যখন এটা চেক করেন আমি জিনিসটা একটু বড় করি, এটা আমি প্রিন্ট না করি, প্রিন্ট না করে আমি দেখাই সিম্পল জিনিস দেখাই, লগ ইন আর লগ আউটটা দেখাই। সেট করা আছে সেশন স্টার্ট সেশন, এখন আমি কন্ডিশন দিলাম দেখেন ইফ, ঠিক আছে, ইফ কি সেশন সমান সমান, আচ্ছা এটার মানে তো সরি আমি ভুল বলি, ওটা তো মান, ইফ এটা যে সেট করা থাকে, এটা তো সেট করা আছে ফর পিএসপি, এটা যদি সেট করা থাকে তখন ইকো করবে কি লগ ইন, লগ ইন, ঠিক আছে, এলস ইকো নট লগ ইন। ঠিক আছে, আমরা কিন্তু সেট করে রাখছি এটা এলোটা, এখন আমি চেক করি যে এই ইউজার আইডি আসতেছে কিনা, তখন বলে দেবো যে এটা সমান সমান যদি এটা হয়, মানে
ইউজার আইডি সমান সমান এটা দিলে তাহলে সে কি করে লগইন পেজে নিয়ে যাবে আর নন লগইন দেখা যাবে সেশনের মাধ্যমে লগইন বুঝতেছেন আর যদি আমি এখানে যে সেট না করি এটা যদি না থাকে নট লগইন দেখাবে বুঝতেছেন এখন এই যে আমরা সেশনটা যদি না এর সেশনটা হবে কখন আমি দুটো পেজ থাকবে সিম্পল ভাবে আমি বলি দুটো পেজ থাকবে একটা পেজে থাকবে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দেবে ওই ইউজার নেম পাসওয়ার্ডটা চেক করবে চেক করার পর যে ইউজার নেম পাসওয়ার্ড যদি ট্রু হয় তাহলে কি করবে সেশন স্টার্ট হবে আবার যদি লগ আউট বাটনে ক্লিক করি তাহলে কি হবে লগ আউট হয়ে যাবে এবং সেশনটা ডিলিট হয়ে যাবে এখন আমি সেশনটা ডিলিট করতে পারতেছি না তাহলে আমার কি করতে হবে সেশন ডিলিট হবে একটা ফাংশন এই দুটো দিতে হবে ডিস্ট্রয় আর এটা দিতে হবে এটা দিলে দেন তাহলে এটা ডিলিট এরিয়া হয়ে যাবে আদারওয়াইজ কিন্তু থেকে যাবে সব সময় থেকে যাবে সব কিছু পরে এটা দিয়ে দিবে আনচেট হয়ে যাবে তখন সেশনটা আর থাকবে না একবার চেক করতে না আচ্ছা লট লগইন দিতে পাবে এখন এখন আবার সেট করি এখানে এই যে আমাদের সেট করলাম নোট লগ কেন আছে বুঝতে পারছেন ওই বারবার ডিস্ট্রয় করে দিচ্ছে সে বুঝছেন যদি তৈরি হচ্ছে আবার ডিস্ট্রয় করতেছে পিএসপি কোডটা তো আমাদের করতে হবে যে কন্ডিশন মধ্যে রাখতে হবে যদি কেউ লগ আউট বাটনে ক্লিক করে ইফ লগ আউট বাটন সমান ট্রু তখন কেউ তারই ভিতরে এই দুটো জিনিস থাকবে লিঙ্কের ভিতরে হ্যাঁ আচ্ছা লগইন এটা একটু দেখাই না না অনেক সময় তাহলে তো ডাটাবেস চলে যেতে পারছে আচ্ছা দেখি চলে যেতে পারি একটু দেখাই হ্যাঁ আচ্ছা এই লগইন লগ আউটটা এটা ভেজাল করে বেশি সবচেয়ে ইম্পর্টেন্ট আচ্ছা আমরা কি করলাম প্রথমে একটা ফর্ম নিলাম ফর্ম নিলাম ঠিক আছে ওকে এখানে আমরা কি করলাম ইনপুট ডিজাইনটা আপনারা করেন আমি জাস্ট টেস্ট নেম ইউজার বিআর দিলাম এবার হচ্ছে পাসওয়ার্ড পাঁচ দিন হ্যাঁ তারপরে এখানে বিআর দেন একটা তারপর দেন হচ্ছে ইনপুট টাইপ সাবমিট নেম দেন সাবমিট ভ্যালু দেন লগইন ঠিক আছে ওকে এটা যে সাইন ইন পেজ এর নামটা রিনেম করি আচ্ছা আপলোডে থাক সমস্যা কি আপলোডে থাক দেখেন এখানে হচ্ছে এখানে ক্লিক করলে আবার আপলোড পেজে যাবে কিন্তু সাবমিটটা অ্যাকশন যাবে আপলোড আপ ডট পিএসপি তে যাবে মেথড হচ্ছে পোস্ট মেথড সমান পোস্ট ওকে সৌরভ এটা কিন্তু খুবই ক্লিয়ার একটা জিনিস এটা যদি বুঝলে তোর লগ ইন লগ আউট মানে পিএসপি সবচেয়ে কঠিন জিনিসটা এটাই ঝামেলা করে বেশি এটা বুঝলে আপনি অনেক কিছু করতে অন্য কিছু নর্মাল ডাটাবেসে ডাটা আপডেট করা ইনসার্ট করা আচ্ছা তো আমার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যাবে কিন্তু পোস্টের মাধ্যমে ঠিক না এখন আমার ওটাকে আগে ধরতে হবে ঠিক তো আচ্ছা এখানে আসে পিএসপি শুরু করে দেন সব কিছুর কিন্তু প্ল্যান করে করতে হবে এখানে ধরো প্ল্যান কোনটা কীভাবে শুরু হবে কীভাবে মেন টার্গেট কী বলেন তো দেখি প্ল্যানটা কী বলেন তো আমরা কি করব তার প্ল্যানটা কি সৌরভ আমাদের প্ল্যান কি আগে সব কিছুর প্রথমে হচ্ছে প্ল্যান পরিকল্পনা ছাড়া আমরা কিছুই করতে পারবেন না কি করতে যাচ্ছে আমরা বলতে পারবি বা লগ ইন লগ আউটটা হয় কিভাবে হয় প্রথমে একটা ইউজারের পাশে একটা ফর্ম থাকে সেটা হচ্ছে সেটা করছি আমরা তারপর কি ওখানে সাবমিট করে তোর পোস্ট মেথডে আরেকটা পেজে যায় এটা আরেকটা প্রসেস প্ল্যান তখন কি করবো আমরা ওই পোস্ট থেকে ইউজারের পাশাটা ধরবো ধরে আমরা ম্যাচিং করাবো যে ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে কিনা যদি ঠিক থাকে সেশন তৈরি হবে এবং তার নামটা দেখাবে ইউর লগ ইন ঠিক আছে এবং ওই লগ ইনের ভেতরে কি থাকবে একটা লগ আউট বাটনও থাকবে আবার যদি না ঠিক থাকে তাহলে কি করবে লগ ইন নামে হোম পেজ আবার পাঠিয়ে দেবে বাই ডিফল্ট হোম পেজে থাকবে আচ্ছা তো এখানে আমরা
if is set পোস্টের মাধ্যমে সাবমিটের ভ্যালু যদি থাকে, আচ্ছা নেম করে দিই সাবমিট, সবসময় নেমেরটা কিন্তু মনে রাখবেন, নেমটা হচ্ছে ভেরিয়েবল, এটাকেই পোস্ট মেথডে ধরে। এটা যদি সাবমিট হয় পোস্ট, এটা যদি সাবমিট হয় দেন ফার্স্ট সাবমিট হওয়ার পরে আমরা কি করব, ভেরিয়েবলগুলোকে নেব। প্রথমে দেন হচ্ছে নেম, সরি নেম, নেমের মধ্যে কি থাকবে, ওই যে পোস্ট মেথডের মাধ্যমে যে কিটা আসছে, ইউজার নে কি ছিল ওটা, মানে একই রকমের রাখেন আপনাদের সুবিধা হবে। হ্যাঁ বলেন। আমরা লগ আউট বাটনটা ক্লিক দেখাবো, ওটাতে ক্লিক করলে আরেকটা পেজে চলে যাবে, বুঝলেন নাই? ফাংশনতে করতে পারি, ওটা ক্লিক করলে ওই ফাংশনটা কল হবে, ওই ফাংশনে গেলেই মনে করেন যে ওরা ই করে দেবে। বিভিন্ন ওয়েতে করতে হবে, আমি সহজভাবে দেখাই, ভেরি ইজিতে। তো যে আপনাদের বেসিক, এখন আমরা কিন্তু কোডিং শিখতেছেন, আমরা এখন শিখবো যে প্রসেসটা কীভাবে হয়, এই লজিকটা বুঝবেন, লজিকটা হচ্ছে মেন জিনিস। কোডিং কিন্তু সবাই পারে, ওই লজিক খাটিয়ে মনে করেন এক একজন বড় বড় অ্যাপ্লিকেশন তৈরি করতেছে, লজিকই ইম্পর্টেন্ট বেশি। যারা প্রজেক্ট ম্যানেজার এরা কি করে, প্রজেক্টের অ্যানালাইসিস করে, কীভাবে কী করা যায়, অপটিমাইজেশন কীভাবে করা যায়। আচ্ছা তারপর হচ্ছে এবার পাস, এইবার আসেন আমরা চেক করব, সাবমিট হলে কিন্তু এই ঘটনা ঘটতেছে। আর যদি কি হয় না হয়, সাবমিট যদি না হয়, যদি পোস্টটা সাবমিট না হয় তখন কি করবে, তখন সে হেডার লোকেশন একটা ফাংশন হ্যাঁ ওই পেজে চলে আসবে যদি সাবমিট না হয়। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, যদি সাবমিট যদি না হয় তাহলে কি হবে, আচ্ছা ঠিক আছে ওই পেজে যাবে অবশ্য। আচ্ছা আমি এই আপাতত কিছু দিলাম না, পরে আমি দেবো। আচ্ছা হেডার লাউন্ড দেখে আসি, আচ্ছা হেডার লোকেশন দিয়ে আসে, সরি হেডার লোকেশনের কাজ হচ্ছে কি পেজটাকে রিডাইরেক্ট করে দেবে, রিডাইরেক্ট মানে বোঝেন, আসবে কিক আউট করে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। হেডার হেডার লোকেশন আর কি, হেডার ফাংশন, এটা একটা ফাংশন। এই যে দেখেন, এই তাহলে আমার মুখস্থ করা লাগতেছে আমি নাম জানি তাই পারতেছি। এই দেখেন যদি পোস্টটা সাবমিট না হয় তাহলে সে কি করবে, লোকেশন দিয়ে হেডার একটা মেথড, এটার কাজে হচ্ছে একটা লিঙ্ক দিবেন, ওই লিঙ্কে সে চলে যাবে, মানে হোম পেজে চলে যাবে, হোম পেজে চলে যাবে, লগের পেজে চলে যাবে, ইন্ডেক্স পেজে চলে যাবে। লোকেশন ইন্ডেক্স ওই পেজে চলে যাবে, ঠিক আছে। এটা একটা আমরা চেক করে দেখি কি হয়, তাই না? আমরা মনে করি টেস্টে আছি, ঠিক তো, নর্মালি ফোন দেখাবে, ওকে না? কিন্তু আমি যদি আপলোড পেজে ঢুকি, সাপোজ আমি যদি কিছু সাবমিট না করি, ওই পেজে মানে ব্ল্যাঙ্ক থাকা মানে গেলেতে যাওয়া আবার বুঝতেছেন, ওটাতে কিক আউট করে এখানে দিয়ে দিচ্ছে ইন্ডেক্সে। আবার দেখেন এখানে আমি আপলোড দেবো কিন্তু আপলোডে থাকতেছে না, কারণ ওখানে তো আমার এই নেই, সাবমিট হয়নি, হয়েছে পর সাবমিট করি, সাবমিট করে দেখাবে এটা। আচ্ছা সাবমিট করলে কি হবে, এখন হচ্ছে মজার বিষয়। এবার সাবমিট তো হয়েছে, ভালো কথা, এবার ভুল হয়েছে না ঠিক হয়েছে সেটা তো চেক করতে হবে। এবার আসেন ইফ, আমরা তো ডাটাবেস থেকে ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে আসবো, এখন যেহেতু আমরা ডাটাবেস নিয়ে কাজ করতেছি না, তো আমরা কি করবো, নর্মালভাবে স্ট্যাটিকভাবে চেক করবো, নর্মালভাবে চেক করবো। ইফ ইউজার যদি কেউ সমান সমান অ্যাডমিন লেখে, এইভাবে অ্যাডমিন লেখে, অ্যান্ড মানে দূরে কিন্তু ট্রু হতে হবে, অ্যান্ড পাস সমান সমান যদি কেউ 1 2 3 লেখে তাহলে সে ট্রু থাকবে। এটা আমি স্ট্যাটিক বলে দিলাম আর কি, আমি এটা তো ডাটাবেস থেকে চেক করে না দেখাবো যে ওইটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এটা একই রকম কিনা, তখন MD5 এর একটা ব্যাপার থাকবে। এই যে এখন গেল, যদি এটা ঠিক থাকে তাহলে কন্ডিশনে লগ ইন করবে, আর কন্ডিশনে যদি লগ ইন করে মানে যদি ইউজার নেম পাসওয়ার্ড ঠিক হয় তাহলে কি হবে, প্রথমে কি থাকবে, সেশন তৈরি হবে। প্রথমে কি করতে হবে, সেট সেশন। আচ্ছা কুকিজটা দেখালাম না, একই জিনিসই, ওই কুকিজ থাকলে এখানে একটা টিক দেওয়া লাগতো, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, আপনারা ট্রাই করবেন, এটা হচ্ছে আপনাদের প্ল্যান, ঠিক আছে? কুকিজটা নিয়ে আপনারা কাজ করবেন, চেকবক্স দিয়ে কি ঢুকতেছে মাথায়? এইটুকু হচ্ছে আবার কুকিজ না ঢুকাচ্ছে না আবার বাদ আচ্ছা কুকিজ আমি বাদ দিলাম, সেশনটা ঢুকে, কুকিজ তো সহজ জিনিস, কুকিজ না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু সেশনটা মাস্ট। কুকিজটা হচ্ছে এক্সেপশনাল জিনিস, যে আমি টিক দিতে পারি না দিতে পারি,
কিন্তু সেশন লাগবে। তো কুকিজটা আপনি তো ওই একইভাবে তৈরি করতে পারবেন। তা আপনি এখানে আসেন, সেশন স্টার্টে যান, সেশন স্টার্ট, প্রথমে সেশন স্টার্ট করবেন। যদি ইউজার নেম পাসওয়ার্ড যদি ঠিক থাকে এইটা থাকবে, সেশনটা স্টার্ট হলো। এবার সেশনে একটা ভেরিয়েবল সেট করতে হবে। সরি, সুপার গ্লোবালের সবগুলো কিন্তু আন্ডারস্কোর থাকে দেখেন। হ্যাঁ, সুপার গ্লোবাল এসি ডাবল এস। কেউ যদি ঠিক মতো টাইম টেবিলে প্র্যাকটিস করে অনেক সুন্দর ভালো কাজ করতে পারে, কিন্তু প্র্যাকটিসটা ঠিক মতো করতে হবে। আচ্ছা, সেশনের মধ্যে আমরা কি দেবো জানেন? সেশনের মধ্যে দেবো আমরা হচ্ছে ইউজার। হ্যাঁ, এটাতে ভেরিয়েবল দেবো। ভেরিয়েবল ওর ভিতরে পাই কিনা কত না, এটাতে অ্যারে, অ্যারে তো পাবে না, অ্যারের ভেরিয়েবল আছে, দিয়ে দেখি, ট্রাই করে দেখি। ও আচ্ছা, কিন্তু এ দিতে হবে, বুঝতে পারতে হবে, কিন্তু একটা এ দিতে হবে, এই এমন হবে, ইউজার ভ্যালুটা পাবে। যদি এর সমান সমান যদি কি হয়, অ্যাডমিন হবে, সেশন সেট হবে এবং সেশন স্টার্ট করার পর সেশনে সেট করলো ইউজার সমান সমান কি সেট করলো। সবার আগে আপনি যে সেমিস্টার দিবেন না? হবে না এটা? না, এটাই সেটা নেম দিতে হবে, ভুল করতেছেন। নেম যে কোনো এখানে যে কোনো নেম দিলে ওই নেমটা দিলে ইউজার, এটা হবে। প্রথমে সেটা নেমটা চেক করেন, এনএএমই নেম, বাট নেমের জায়গায় এই ভেরিয়েবলটা এখানে দিতে পারেন। এখন নেম হিসেবে কি থাকতেছে, অ্যাডমিন থাকতেছে, সিম্পল। দেখেন, আবার দেখেন, এবার সহজ করে দিচ্ছি, দেখেন সেশন স্টার্ট। এখন সেশনের ভেতরে আমরা নেম নামে একটা অ্যারে নিলাম, বললাম যে এই নেমের ভেরিয়েবলটা কি ইউজার, তার মানে নেম সমান সমান ইউজার, একই কথাই অ্যাডমিন, নেম সমান অ্যাডমিন। এখন যেহেতু সেটা সেট হয়ে গেল, তো আমরা এখন কি করব, লগ ইন পেজে ঢুকাবো, এবার লগ ইন দেখাবো। পাসওয়ার্ড তো দিয়ে রাখছি, যদি ট্রু হয় আর কি, ফলস হলে আমরা বলবো ইকো। ভাইয়া আমরা যে একটা নাম দিয়ে একটা পাসওয়ার্ড দিই, লগ ইন করি, অনেকগুলো এগুলো সবকে ডাটাবেস দিয়ে। আচ্ছা, সেটার নেমটা এটা হয়েছে না, হওয়ার পরে সেট তো হয়েছে। এখন আমরা কি করছি, যেহেতু সেট হয়ে গেছে, তো আমাদের ওখানে কাজ কিন্তু দুইটা, একটা লিখবো যে ইউর লগ ইন আর একটা লগ আউট বাটন, এটাই তো। আচ্ছা, আসেন, এখানে কি আমরা পাসওয়ার্ড দিব না, এন্ড দিয়ে সিজন স্টার্টে পাসওয়ার্ডও যদি এটা হয়, কিন্তু পাসওয়ার্ড দেবো না আমরা, শুধু অ্যাডমিন নামটা check আমরা একটা সেট করে পাঁচ দুটোই দিতে পারতাম, আমরা একটা দিয়ে চেক করলাম। এন্ড দিয়ে করতাম এটা দিয়ে। আসেন, তো আমি এবার করলাম কি, একটা ইকো মেসেজ দিলাম, লগ ইন, লগ ইন পরে এবার লগ আউট একটা বাটন দিই। লগ ইন বাটন পিএসপির মধ্যে কাজ করবে, বুঝছেন, যেহেতু পিএসপির কোড। তো এ দিলাম, এফ দিলাম, মানে আমাদের লিঙ্ক দিয়ে করতেছে, আর একটা পেজ নিতে হবে, লগ আউট পেজ আর কি, এখানে দিলাম। তো আর কি থাকে? স্পেস দেওয়া দিয়ে হ্যাঁ, আর কি থাকে, এখানে থাকে লগ আউট। প্ল্যানটা করবেন, মাথাটাকে কাজ হওয়ার চেষ্টা করেন, কম্পিউটার সায়েন্স যেখানে পড়লেন, ইঞ্জিনিয়ার হলেন, কিন্তু মাথার লজিক খারাপ নেন না, তাহলে কি হবে? মানে একটা বাটন বানায় নেবেন। হ্যাঁ, অনেকে যারা সাপোর্ট ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সাবমিট টাইপের বাটন তৈরি করা যায় না? হ্যাঁ, না সাবমিট কখন, বাটন হচ্ছে দুই ধরনের, একটা লিঙ্ক বাটন আর একটা সাবমিট বাটন। যদি ফর্ম হয়, এখানে কোনো ভ্যালু আমি লিখতেছি, তাহলে এটা সাবমিট হবে কেন? দেখেন, আমি জাস্ট একটা লিঙ্ক দিলাম, লিঙ্কটা কোথায় যাবে, যাবে হচ্ছে লগ আউট পেজ, লগ এলওজি লগ আউটার পেজ, লগ আউটার পেজ পেতে যাবে। তো নাই এখানে। index.php দিলেই তো আমরা আবার লগইন দিয়ে দিই। না, আমি ওইভাবে তিনটে পেজ করবো, আমি লগ আউট ওই পেজ থেকে আবার ডাইরেক্ট মানে ইয়েতে চলে যাবে, ওই পেজে যাবেই না, ওই পেজে যাবেই না, প্রথমে এতে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন হবে না, বুঝতেছেন, প্রথম ডাবল কোটেশন দিয়ে শুরু হয়েছে, মানে এখানে সিঙ্গেল কোটেশন দিতে হবে, এটা মনে রাখবেন, এটা কিন্তু ভুল করা অনেকে, এটা দিলেন একটা দিতে হবে, অথবা বাইরে সিঙ্গেল দিতেন, ভিতরে ডাবল দিতেন। আচ্ছা, এটা আবার হয়ে গেল। এখন আমাদের ইলস যদি কি হয়, ইউজার নেম পাসওয়ার্ড ঠিক না হয়, যদি ইউজার নেম পাসওয়ার্ড ঠিক না হয়, তখন কি করবে, সে এটাতেই যাবে, এটাতেই যাবে, বাট একটা মেসেজ নিয়ে যাবে। হোয়াট মেসেজ, হোয়াট MSG, ওদের বলে না ইউজার নেম পাসওয়ার্ড এরর, ওই মেসেজটা নিয়ে যাবে। এখন কি হয়, মেসেজ সমান তখন নিয়ে যাবে হচ্ছে 1, সরি
যাই হোক দিলাম, যে কোনো ইচ্ছা আপনি 2 3 4 যা মন চায় দিতে পারেন, সেটা আপনি বুঝবেন কোডিং আপনি কিভাবে করছেন। দেখেন লজিকটা বলুন, লজিকটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। লজিকটা শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত, আবার এই এটা পর্যন্ত ই ফিলস মিলেন না যান, এটা কিন্তু আর একটা ই ফিলস। প্রথমে দেখেন এই ই ফিলসটা চলছে যে এই পর্যন্ত, এখানে শুরু, এখানে এটা শেষ। আবার মাঝখানে একটা শুরু হয়েছে এখান থেকে শেষ, এই যে এখানে শুরু। বুঝছেন, এটা এটা হচ্ছে এটার জন্য। এটা ভেতরে ঢোকে না, আরো বুঝতে সুবিধা হবে। এই বুঝলো না? ক্লিয়ার? আচ্ছা, কারণ দেখেন ইফ এর ভেতরে ইফ ঢুকতেছে, আবার ইফ এলস ঢুকতেছে, তো এখানে মাথাটা একটু ঘোরানো স্বাভাবিক। আমার আগে ঘুরতেছিল, আপনাদের কি চালাইছেন বুঝতেছেন? আচ্ছা দেখেন এখানে লগ ইন দিলেন, যখন আমি করেন আমি তো মনে হচ্ছে যে আপনারা খুব বুঝতেছেন, কিন্তু আপনারা কি বুঝতেছেন ততটুকু আমি ঠিক আছে ক্লিয়ার হতে পারতেছেন। আচ্ছা দেখেন এখানে আগের মতোই যাবে, ইন্ডেক্স পেজে যাবে, বাট একটা মেসেজ নামে একটা ভেরিয়েবল নিয়ে যাবে। ওই ভেরিয়েবলের মান নিয়ে যাবে 1, ওই ভেরিয়েবলের মানটা কি নিয়ে যাবে 1। আচ্ছা, তো এটা ইন্ডেক্স পেজে তো যাওয়ার কথা, যাবে এখানে মেসেজ নিয়ে যাবে 1। তো আমরা এখানে কি করব, পিএসপি শুরু করে দিই। আচ্ছা পিএসপি শুরু করার পরে ইফ, আচ্ছা মেসেজ যে নিয়ে গেছে সে, তো মেসেজটাকে কিন্তু এখন সে ব্রাউজারে কিন্তু থাকবে, আর ব্রাউজারে কোনো কিছু থাকলে সেখানে গেট দিয়ে ধরতে হবে। কি দিয়ে ধরতে হবে? আমরা এমএসজি মেসেজ নামে একটা ভেরিয়েবল নিলাম, ওইটা কোথা থেকে ধরবো? ব্রাউজার থেকে ধরবো, এতে গেটের মাধ্যমে। ব্রাউজার ওই যে রিজনে পাতে গেট দিয়ে ধরছিলাম না, গেট দিয়ে ওখানে কি লিখছিলাম এমএসজি, ওই ওখানে যেভাবে লিখছিলেন সেটাই নিয়ে আসতে হবে। এই যেটা এই ভেরিয়েবলটার মানটা আমরা ওখান থেকে সেট করে এখানে পাঠাইছি, ঠিক আছে? এটা আমরা কিছু করবো দেখলে বুঝতে পারি, প্র্যাকটিক্যাল না দেখলে বুঝবেন না আর কি। মেসেজ দিয়ে রাখছি, দেওয়ার পর এটা এখানে এটা ফাঁকা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমি চেক করলাম হচ্ছে মেসেজটা, মেসেজের মান যদি 1 হয়, এই মান সমান সমান যদি 1 হয়, 1 কিন্তু বাড়াইছি, তাহলে কি হবে? ভুল হয়েছে না? এই জন্য পাশের ভুল কি হবে কি 1টা কখন আসবে সৌরভ? 1টা কখন আসতেছে? যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুল থাকে, মানে ম্যাচিং যদি না হয় তখনই আসতেছে। সেই 1টাকে আমরা এখানে ধরছি গেট দিয়ে। কিভাবে ধরছি? কারণ ওখান থেকে তো আমার মেসেজটা পাঠাচ্ছি ইয়ে দিকে, মানে ব্রাউজারের ইয়ে দিয়ে, অ্যাড্রেস দিয়ে। ওই অ্যাড্রেসে যে কোনো জিনিস থাকলে সেটাকে ধরা যায়, সেটা গেট দিয়ে ধরতে হয়। আর পোস্টটাকে ধরতে হয় কি দিয়ে? যদি ভেতরে থাকে, তারপরে যেটা ভেতরে পাঠাচ্ছি ইকো দিলেন কি ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড, ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড ট্রাই अगेन, যা দিলেন দিলেন। একটা কন্ডিশন আসছে, আমি একটাই দিলাম, আর অন্য কিছুতে আসে নাই। অন্য কিছু তখন আমি সেটা দেবো। এখন আমার প্রথমে আমি ট্রাই করি, আমার মোটামুটি হয়ে গেছে। আচ্ছা এখানে কি হয়েছে? আচ্ছা এতদূর পর্যন্ত আমার হয়ে গেছে, যদি লগ আউট এটা হয়ে যাবে। আবার এই পেজে তখনই ঢুকবে যদি সাবমিট পোস্ট না হয়। আচ্ছা দেখো, আচ্ছা এতটুকু করি, বেসিক ভাবে করি, আমি বেশি অ্যাডভান্সে না যাই। দেখেন এখানে কিন্তু আমরা আসতে পারতেছি, আনএক্সপেক্টেড এরর, লম্বা লম্বা ফাইল, 5 নম্বর লাইন, ইন্ডেক্স। মেসেজ হচ্ছে কি, মেসেজ তো বাই ডিফল্ট থাকবে না, যখন ওই পেজে যাবে ভুল হবে তখন তো মেসেজটা থাকবে। আমার যদি মেসেজটা কিন্তু সেট করে নাই আছে, তাহলে কি নট ইচ্ছে, যদি সেট করে দেয় তাহলে মানটা পাবে। এই দেখেন এই মাসটা মানে যদি সেট, এই সেট যদি থাকে তাহলে এই মানটা পাবে, আর তাছাড়া এই সেটের কোনো মান থাকবে না। যদি সেট হয় তাহলে এই মানটা পাবে, আর নাহলে মান পাবে না। বুঝতেছেন? ডিফল্ট ভাবে তো প্রথমত এই মানটা থাকবে না, থাকবে ডিফল্ট ভাবে তো থাকবে না, উড়ে আসবে যখন তখন। এখন দেখেন লগ ইন টগিন দিলেন, ভুল করতেছেন, মেসেজ আসছে মানে দেখছেন, ওই যে ওখানে আমরা ক্লিক করলাম, ভুল হয়েছে, ভুল হওয়ার কারণে এখানে দেখছেন ইন্ডেক্সের পেজ হট মেসেজ 1 মেসেজ 1, এটা গেটের মাধ্যমে আবার মেসেজটাকে ধরছি, এই মেসেজের মানটা ধরছি, মেসেজের মাধ্যমে 1টাকে ধরছি। হ্যাঁ 1টা ধরার কারণে ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আমি যখন আপলোড করছি, যখন ইউজার নেম পাসওয়ার্ডটা ম্যাচ করতেছে না, যদি ম্যাচ করে তাহলে আমার এই এখান থেকে শুরু, এখান থেকে শেষ, এরই মাঝখানে কোডগুলো এক্সিকিউট হবে। তো যদি ম্যাচ না করে তাহলে এই কোডটা এক্সিকিউট হবে, এটাই তো। আচ্ছা এইটা যদি এক্সিকিউট হয়, এটার এখানে আমরা হেডার নামে একটা ফাংশন রাখছি, এটার কাজই হচ্ছে কি
রিডাইরেক্ট করে পাঠানো। কোথায় পাঠাবে লোকেশনটা আমি বলে দিলাম যে index.php তে পাঠাবে, এবং তার সাথে একটা মেসেজ নামে একটা ভেরিয়েবল নিয়ে যাবে, তার ভেরিয়েবল হিসেবে নিয়ে যাবে মান হিসেবে 1। ঠিক আছে, মানে ব্রাউজার এই জিনিসটা দেখাবে, পুরো জিনিসটা ব্রাউজারে দেখাবে এটাই। আর ব্রাউজারে যদি দেখাতে পারি ওখান থেকে আমি গেট দিয়ে ধরতে পারবো। আগে আমি গেট আর পোস্ট মেথডের মধ্যে পাঠালে পারে উপরে দেখা যেত না, তো ওইটাই। যখন সেটা হচ্ছে মেসেজ হিসেবে 1 আসছে, মেসেজ হিসেবে কি আসতেছে, মেসেজ হিসেবে আসছে 1, তো ওই মেসেজটাকে আমি ধরতেছি এখানে ইন্ডেক্স পেজে আসে, আমি ধরতেছি যে গেট, যদি ইজ সেট করা থাকে গেট সমান মেসেজ, তখন এটার মান হিসেবে কি চাইছে, যদি 1 হয় তাহলে বলছে ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড। ঠিক আছে, এবার যদি ঠিক দেই, অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে 1 2 3, তখন কি কি দেখাবে, তখন দেখাবে লগ ইন। এখানে একটা লগ আউট বাটন আছে, কিন্তু লগ আউট বাটন কাজ করবে না, ওই নামে কোনো পেজ নাই, আমার পেজ আগে বানাই। তো ওই পেজ হবে কি আমার, হ্যাঁ ওই লিঙ্কটাতে আমি দিলাম, এই যে এইটাই আসতেছে, এখানে একটা বিআর দেন, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, লগ আউট ডট পিএসপি নামে একটা পেজ নিতে হবে, ওখানে আমরা সেশন ডিলিট করবো আর কি। পিএসপিতে আপনি বেসিকগুলো বোঝেন, এগুলো ভেরি মাছ বেসিকগুলো বুঝলে আপনি বড় বড় যে কোনো প্রজেক্ট খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আর আপনি যদি খুব ভালো করতে পারেন, বুঝছেন, আমি একটা প্রজেক্ট শুরু করবো, বুঝছেন, ওই প্রজেক্টের সাথে আপনি রাখবো অনেক বিশাল বড় একটা প্রজেক্ট, বুঝছেন, জানাবেন আপনাকে বিষয়টা। লগ লগ আপনারা যে ভালো আপনারা থাকতে পারেন, কিন্তু ভালো করতে হবে, খুবই ভালো। আচ্ছা, লগ আউট হয়ে গেলাম, তাহলে একা কয়টা করবেন আপনি, 10-12টা প্রোগ্রাম হলে খুব তাড়াতাড়ি শেষ করা যাবে। ঠিক আছে, ওখানে আপনার পার্ট টাইম হিসেবে কাজ করলেন, বুঝলেন, যে কদিন কাজ করে সেভাবে টাকা পাবেন। আচ্ছা, এখানে গেলাম লগ আউটে গেলে আমার ফার্স্ট কাজটা কি বলেন তো, সেশনটা আনসেট করতে হবে, ভেরিয়েবলগুলো ডিলিট করতে হবে, এটাই তো, তাই না? যাই করি যেটাই করি প্রথমে আগে সেশন স্টার্ট করে নিতে হবে, সব সময় স্টার্ট, বুঝছেন, এটা না করলে ওই ভেরিয়েবল নিচের গুলোতে কাজই করবে না। তারপর ডিলিট করার সেশন আনসেট করলাম, আনসেটের মাধ্যমে ভেরিয়েবলগুলোকে ডিলিট করে দিলেন। লগ ইন করবো তখন এই পেজে চলে আসবে, লগ ইন করবো, লগ আউট লগ আউট করবো হ্যাঁ, আমার প্রথম পেজে চলে আসছে সেটা। করলে না করার পরে যখন আমার দেখেন প্রথমে কি হলো, যখন লগ আউট বাটনে ক্লিক করব, তার মানে কি এই পেজের লিংক দেওয়া আছে, বুঝেন না, আপনাদের বুঝতে একটু সময় লাগে। দেখেন আপলোডে গেলাম না, এই যে এখানে গেলাম লগ আউট, এই যে লগ ইন যখন হলো তখন আগে লগ আউটের বাটন রাখছে না, এখানে ক্লিক করে সে কোথায় যাবে, লগ আউট ডট পিএসপি পেজে যাবে। লগ আউট ডট পিএসপি পেজে আমরা আসলাম, আসার পর সেশন স্টার্ট করলো, সেশন আনসেট করলো, ভেরিয়েবলগুলো সব ডিলিট করে দিল, তার সেশনটা ডিস্ট্রয় করে দিল সেটা, এবং এইবার আমার হেডারিটা এই যে বুঝতেছে, সে কি করে কই পাঠাবে, আবার ইন্ডেক্স লগ আউট সাকসেসফুল, তাই না, এটাই দিই, এবার দিয়ে হচ্ছে মেসেজ লগ আউট সাকসেসফুল দিই, আমার প্রথম পেজে চলে আসছে এখন আবার। হ্যাঁ, এখানে তো মেসেজ দেন 2, সিম্পল না, মেসেজ দেন 2, তার মানে কেউ যদি এখানে হিট করে সেও কিন্তু আমার প্রথম পেজে চলে যাচ্ছে, আমার ওই ভেতরে পেজে গেলে পরে এখানেও কিন্তু সে প্রথম পেজে চলে আসছে, যদি ভুল করে আর কি। এই পেজে তখনই থাকতে পারবে কেউ যখন সে ঠিক থাকবে, আর যখন ভুল হবে তখন সে ইন্ডেক্স পেজে চলে আসবে, সিম্পল। আচ্ছা, ইন্ডেক্স হইতে আরেকটা মেসেজ রাইট, এবার বলেন যে এলস ইফ যদি মেসেজের মান সমান 2 হয়, মেসেজ সমান 2, একই কাজে কিন্তু বারবারই করবেন, 2 হয় তখন বলবেন যে লগ আউট সাকসেসফুল, লগ আউট সাকসেস, এই কাজটাই বারবার আমরা করতেছি, একই কাজ। লগ আউটে ক্লিক করেন, মেসেজ চলে যায় লগ আউট সাকসেসফুল, কিন্তু ইনভ্যালিড ইউজারনেম পাসওয়ার্ড আসছে কি জানেন, কারণ প্রথমে আবার দিয়েছিল। আচ্ছা, মেসেজ আমি অনেক রাখছি, ভুল করছি তো, এই লগ আউট মেসেজ, আচ্ছা 2 তো দিচ্ছি, মেসেজ কত আসছে দেখেন, মেসেজ, আচ্ছা মেসেজ 2 কিন্তু, ও আচ্ছা আমরা এখানে ঠিক করি নাই, এই যে এখানে 2 দিয়ে রাখছি, ঠিকই তো আছে। আচ্ছা আবার দেখি, আমাদের মানে প্রথমবার তো, আচ্ছা আবার দিই, প্রথমবার মেসেজটা কিছু থাকলো না, তাই না, প্রথমে আমার হচ্ছে এটা থাকলো ব্ল্যাঙ্ক, ওকে, এটা দিলাম, ভুল হলো, এটা ভুল কিন্তু হয়েছে, ঠিক দেন 1 2 3 দেন,
লগ ইন করেন, লগ ইন হয়েছে কিন্তু, লগ আউট করেন। ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড, মেসেজ আমার কথা আসছে 2 কিন্তু আসছে, তাহলে মেসেজ 2 আসছে বাট মেসেজটা ঠিক আসতেছে না, এই তো প্রবলেম, মেসেজ 2। আচ্ছা আসেন এবার এখান থেকে আসেন, লগ আউট বাটনে গেলাম, লগ ইন্ডেক্স হট মেসেজ এমএসজি সমান 2, এমএসজি সমান 2 যাবে ওখানে, এখানে আসছে এমএসজি, কি বললাম বুঝলাম না, যা যা নাকি আবার সেট কর। এই সেট দিয়ে গেট মেথডের মেসেজটাই ধরতেছে, আর মেসেজটা স্পেলিং তো ঠিক আছে না সব জায়গায়, এমএসজি না, এমএসজি ঠিক আছে। এক যদি আসে তো মেসেজ যদি 2 লগ আউট সাকসেসফুল হবে, ঠিক আছে। সেশন ডিলিট করার আগে এই কাজটা হচ্ছে কিনা আলাই জানে, সেশন যাওয়ার মধ্যে ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আলাদা করা লাগতো। আচ্ছা সহজভাবে করি, ইলস দেই, এটা পরে ভাই ইয়াতে দেন, লগ আউট করে দেন, ডেস্ট্রয়টা কি পরে দিতে হবে? না না মানে এটা যখন এক্সিকিউট হওয়ার পরে এটা আসবে, এটা গেলে তো মেসেজ আবার ঠিকই থাকতেছে, ইন্ডেক্স পেয়েছে মেসেজ 2, বাট এখানে মেসেজ 2টা ধরতে পারতেছে না কেন, মেসেজ এই মেসেজ 2টা না, এটা 1 খালি এটাই বারবার আসছে, 1 তো আসতেছে, মেসেজ আবার 2 আসতেছে, এই যে 2 আসতেছে না, এখানে একটু দেখা যাচ্ছে কিন্তু ধরতে পারছে না, ধরতে পারতেছে মেসেজটা না, দিতে হচ্ছে। মেসেজ 2 যদি হয় তো লগ ইন হচ্ছে, আজব আজব। ভাইয়া এখানে এলসি রিসেন্টলি প্রবলেম হচ্ছে। তাহলে তাতে একটা কাজ করি, তাকে এটা না দিয়ে ইলসিপ তো দিতেই হবে, ইলসিপ কি মাস্কের স্পেশাল একই একই কথা, আজব কাহিনী না, এই মেসেজ যতই টু দিচ্ছে সে 1টাকে দিতেছে, যদি 3 দেয় তখন কি দেখি, তখন তো কোনো মেসেজ দেখার কথা না, তাহলে তাহলে এটা সেশনে সেট হয় আসছে। বাদ দেবো তোরা দিয়ে না, কোনো একটা ইয়ে হয়েছে হয়তো বা, ওটা মেন ইম্পর্টেন্ট, মানে মেসেজটা আপনার এখানে ইজ দিলে ঠিক থাকতে পারে, কিন্তু ইজ দেন তাহলে তো ওনার ব্যাংকটা কেটে দিতে হবে। ঠিক কোনো একটা প্রবলেম হচ্ছে, এখানে আসলাম লগ আউট সার্ভে হলাম, আচ্ছা এখানে দিলাম 1, আচ্ছা এখানে আসে 1 2, আচ্ছা ভুল দেবো, আচ্ছা দেখ ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড পাসওয়ার্ড ঠিক আছে, এটা আসলো, এবার দেন হচ্ছে 1 2 3 লগ ইন করেন, লগ ইন হয়েছে, লগ আউট করেন, সেকেন্ড মেসেজটা আসছে কিন্তু আবার ওখানে এনিহাউ মেসেজ ভেরিয়েবল ইজ সেট, আচ্ছা এখানে সময় না দিই, কোথাও তো ভুল আছে, কিন্তু নর্মালি তো 1 2 এইরকমই যাবে, আমার মেসেজ হচ্ছে বাস্ট ওখানে তো সেশন বা কোনো কিছু কারণে ওই ভিডিওতে বা 1টাকে ধরে রাখতে ভিতরে, বুঝছেন, ডিলিট করলে ওরা দেখে সেশন ডিলিট কি এখানে দেবো নাকি, এই জিনিসটাকে ওখানে দেবো নাকি, নেক্সট পেজে দেবো,
যাক কোনো একটা প্রবলেম এনে বুঝতেছি না আমি। ওই তো ঠিক আছে। আচ্ছা ওকে, যাক লগ ইন লগ আউটের যে মেইন বিষয়টা এটা আপনারা বুঝলেন, সেশন এবং কুকিজ ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু দেখেন, দেখলে আপনি ইয়েগুলো ভালো বুঝতে পারবেন। এবার হচ্ছে পিএসপি ফিল্টার, হ্যাঁ এই যে শেষের দিকে দাঁড়ান, আমি ডাটাবেস পর্যন্ত যাবো তো। শুক্রবার কিন্তু ক্লাস নেই কিন্তু, শুক্রবার থাকে একটু একটা দিন একটু কষ্ট করে, বন্ধের দিন সবারই বন্ধ না, ফ্রাইডে ক্লাস হবে না, স্যাটারডে তারপর হবে। শুক্রবার আমাদের ইয়ে আছে স্পোর্টস। আচ্ছা বেশি করে আমরা শেষ শেষ করে দেবো। দেখেন পিএসপি ফিল্টার এক্সেপশন, সরি এক্সটেনশন আর কি, ফিল্টার করার জন্য ফর ইজ দ্য ফিল্টার লিস্ট আইডি অ্যাজ ভ্যালিড, আমরা দেখছিলাম ফর ইসে, ঠিক আছে, ফিল্টার আইডি, ফিল্টার নেম, ফিল্টার আইডি, হোয়াট ইজ ফিল্টার দেখেন, ইউজার ইনপুট ফ্রম এ ফর্ম, এটা কিন্তু একটা ফিল্টার, কুকিজ একটা ফিল্টার, ওয়েব সার্ভিস ডাটা, হ্যাঁ সার্ভার ভেরিয়েবল, ডাটা কোয়ারি রেজাল্ট, সবগুলো একটা করে ফিল্টার। দেখেন ফিল্টার ভেরিয়েবলের মাধ্যমে আমরা ইয়ে করতে পারি, যেমন হ্যালো ওয়ার্ল্ড ফিল্টার ভেরিয়েবল দিলেন, ওখান থেকে অরিজিনাল যে ডাটাটা ওটাই নিয়ে আসবে, এর ভেতরে উল্টো পাল্টা স্যানিটাইজ করে বুঝছেন, এদের বলছে কি ফিল্টার স্যানিটাইজ স্ট্রিং, হচ্ছে স্যানিটাইজ স্ট্রিং বলতে কি স্ট্রিং যে পাঠাচ্ছে সেই স্ট্রিংয়ের মধ্যে কোনো যদি কোনো স্ক্রিপ্ট থাকে উল্টো পাল্টা, সেটাকে স্যানিটাইজ করবে, স্যানিটাইজ করে নিট অ্যান্ড ক্লিন করবে, করে এটা করবে আর কি, নতুন ভেরিয়েবলটা নেবে, ঠিক আছে। মানে ফিল্টার ভার, ফিল্টার ভেরিয়েবল একটা ফাংশন, এটার কাজ একটা ভেরিয়েবলকে কি করা, ফিল্টার করা, তখন এটা স্ট্রিং দিলেন, তারপরে দিলেন এই যে এটা একটা দিতে হবে, এটা একটা কি কনস্ট্যান্ট, এটা যে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা পিএসপিতে বলে দেওয়া আছে, এটার কাজই হচ্ছে কি স্যানিটাইজ করে, যে স্ট্রিংটা পাঠাচ্ছে সেটাকে চেক করে খুব সুন্দর করে রাখবে আর কি, মানে কোনো যাতে ভেজাল না থাকে, মানে অরিজিনাল জেনুইন ডাটা কিনা, এর মধ্যে আমার সেশন পাঠাইছে কিনা, কুকিজ পাঠাইছে কিনা, স্যানিটাইজ করে রাখবে আর কি। কারো কুকিজ যদি কারোর মধ্যে পাঠিয়ে দেয়, আপনি লগ ইন করে রাখছেন, অথচ আমি পাসওয়ার্ড জানি না, আপনার কুকিজটা আমি পেয়ে গেছি, আমি লগ ইন করলাম, সেশন কুকিজ টুকিজ অনেক কিছু দেখা যায়, কোথাও গেলে অনেক কিছু দেখা যায়, সময় থাকলে অনেক কিছু দেখাতে পারতাম, এখানে গেলেন এখানে যাওয়ার পরে কনসোলে যাওয়া স্ক্রিপ্ট সোর্স, সেশন কুকিজ টুকিজ দেখা যায়, কি কি সেশন সেট করা, এই দেখেন নেটওয়ার্ক এটাও না, সেশন স্টোরেজ দেখছেন, সার্ভিস ওয়ার্কার কি কি সব কিছু দেওয়া, ক্লিয়ার স্টোরেজ দিলে আবার এখান থেকে ব্রাউজারে ক্যাশ থাকে, মোটামুটি 4 জিবি পর্যন্ত নিতে পারবে, 4 জিবি অনেক সময় ব্রাউজার দেখেন হ্যাং করে, স্লো হয়ে যায়, ওই কুকিজ আর শেষ হয়ে গেলে ক্যাশ করে রাখার কারণে, যার জন্য ব্রাউজার থেকে ডিলিট করতে হতো। লোকাল স্টোরেজ, লোকালে যে কোনো ডাটা রাখতে চান, সেশন স্টোরেজ, সেশনে এখন আপাতত নাই। এইচটিটিপি ফেসবুকের একটা সেশন আছে, সেশনের নাম কি দেখছেন, এই যেটা ইউজারের চেয়ে যেটা কি হয়েছে, সে পাথ নেম দেখেন কি সব, টোকেন নাম্বার কত, এক্সচেঞ্জের কত, এমপ্লয়েড আইডি কত, কুকি আইডি কত, ক্লিক আইডি কত, সব কিছু, স্ক্রিপ্ট পাথ কোন পাথে যাইতেছে, এগুলো দেখে আর হ্যাক ট্যাক করে আর কি। এবারে ইন্ডেক্স ডিবি, তারপরে ওয়েব এসকিউএল, কুকিজ সেট করে, আমি লগ ইন দিই আর কি, না কুকিজ একটা আছে ফেসবুক আমি রাখছি, দেখেন এতগুলো কুকিজ আমার আছে অ্যাক্টিভ, বিভিন্ন জায়গায় রাখছি, এগুলো কুকিগুলো আমার অ্যাক্টিভ করা আছে, দেখেন কুকিজের ভ্যালু, কুকিজের নাম এটা। এখন আমি যদি স্যানিটাইজ না করি, আমি যে একটা তুমি লগ ইন না করে আমি মনে করি যে ওই ইয়ের ভিতরে একটা কোনো একটা ইমেজ আপলোড করতে দিল, সেই ইমেজের ভিতরে আমি ইমেজ না দিয়ে একটা পিএসপি কোড দিলাম, কোড দিলে সেখানে কুকিজের নাম দিলাম অ্যাক্ট আর ভ্যালু দিলাম এটা, এই একই ভ্যালু, তখন আপনার সাইডে আপনি মনে করেন না দিলে আমি ঢুকতে পারতেছি, অনেক ওয়ে আছে জানা যাবে আর কি। তো যাই হোক, এখানে যদি ক্যাশ স্টোরেজ, ক্যাশ ব্রাউজারে ক্যাশ করে রাখে, ক্যাশ করলে সুবিধা হয় কি, একটা ওয়েবসাইট তার ইমেজগুলো সবগুলো আপনার কম্পিউটার কিন্তু রয়ে যায়, ইমেজ লেখা টাকা সব কিছু, তখন কি ফার্স্ট টাইমে লোডিংয়ে একটু সময় লাগে, সেকেন্ড টাইমে লোডিংয়ে কম লাগে, এটা ক্যাশটা যদি অ্যাক্টিভ করেন তাহলেই কাজ করে, ক্যাশ যদি অ্যাক্টিভ করেন তাহলে কী হবে, আপনার কোনো একটা ওয়েবসাইট যখন মানে লোড করলেন, একটা ক্লায়েন্টের কাজ করতেছে যেমন এটা কাজ করছে, এটা সেশনে দেখেন প্রথমটা ফার্স্ট টাইম একটা লোড হতে সময় লাগতেছে, দেখেন একটু সময় লাগলো, কিন্তু সে কী করলো, যত ইমেজ টিমেজ যা যা আছে সব কিছু এই কম্পিউটারে নিয়ে আসলো, এখন কিন্তু আবার ক্যাশ করে রাখছে, ঠিক আছে,
হ্যাঁ, এটা কিন্তু একটা ক্যাশ করে রাখছে, এটা ক্লায়েন্টের ক্যালে করতেছিলাম, এটা কিন্তু ক্যাশ করে রাখার কারণে এখন দেখেন সেকেন্ড টাইমে লোড দেন আবার, দেখেন কত সময় লাগবে না, অনেক তাড়াতাড়ি আসবে। ওয়েবসাইটের লোড ঠিকই হয়েছে, এটা হচ্ছে স্লাইডার দেওয়া আছে আর কি, স্লাইডার দেওয়ার কারণে মনে হচ্ছে যে ইয়ে আসছে, ঠিক আছে, বাই ডিফল্ট স্লাইডার তো আপনি তো ওয়ার্ডপ্রেসে করছেন এগুলো? ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ঠিক আছে। আমাদের যে আপনি স্লাইডার শিখাইছেন ওগুলো আমরা পিএস ওয়ার্ডপ্রেসে সব শিখবো, এই যে এত কিছু শিখতেছি আমরা, কি এখানে অ্যাপ্লিকেশন বানাবো নাকি? এখানে ওই যে লগ ইন লগ আউট, ওই যে ওয়ার্ডপ্রেসে যখন ঢুকবো আপনার ডকুমেন্ট কেমনে কাজ করে, তখন আপনি যদি বুঝলেন এইভাবে কাজ করে, এতটুকু বুঝবেন নলেজটা, কিন্তু এই পিএসপি লগ ইনতে আপনি কিছু ওয়ার্ডপ্রেসে কি HTML CSS এগুলো অটো চলে আসবে ফর্মগুলো? চলে আসবে কেন, আপনি বানাইতে হবে, কিছু কিছু বানিয়ে দেওয়া আছে, কিছু কিছু আছে, না না কিছু কিছু বানিয়ে দিতে হবে, বিভিন্ন কাজ এডিটও করতে পারবেন, ওয়ার্ডপ্রেসে অনেক কিছু দেওয়া থাকবে, অনেক কিছু দেওয়া থাকবে না, সিম্পল, ওটা বুঝবেন, সব বুঝবেন। আচ্ছা দেখেন এখানে ফিল্টারের কাজ তো বুঝতে পারছেন, ঠিক আছে। এবার দেখেছে ভ্যালিড, এবার ইন্তেজার চেক করতেছে যে ভ্যালুটা পাঠাচ্ছে নাকি, সেটা ইন্তেজার না ইন্তেজার না, এখানে কি ফিল্টার ভ্যালিডেট আইএনটি ইন্তেজার চেক করতেছে, এটা একটা ওই যে কনস্ট্যান্ট ফিল্টার ভার এর মাধ্যমে করতেছে, দেখেন এই যে আইপি চেক করতেছে। এবার আপনি যদি এমন একটা আইপি থেকে হ্যাক করতেছেন, আপনার আইপিটা ব্লক করে রাখছেন, দেখাচ্ছেন না যে কে দেখে, যে কোনো সাইটে ঢোকেন প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার আইপিটা কিন্তু চলে যায়, কে ভিজিট করতে, কে হ্যাক করতে, কে চুরি করছে, হ্যাঁ কে আসে কি করছে। যেমন আপনি কি করছেন, আমার একটা সফটওয়্যার আছে, ওখানে আপনি লগ ইন দিচ্ছি, আপনি কি করতে একটা ইউজারকে ডিলিট করে দিয়ে বসে আছে, আপনি পড়ো না না ভাইয়া আমি করি না ভাইয়া, আমি করবো কেন ডিলিট, আমি তো ভালো, তখন আপনার রেকর্ড হয়ে আছে যে কোন আইপিতে ঢুকছে এবং কে করছে, এবং ওই আইপিতে আপনি লগ ইন করতেছে ইউজার আইডি, সেই আইডিতে আমি নিতেও পারতেছি কে করতে, কোন টাইমে কখন করছে, ঠিক আছে, এবং আপডেট করছেন, কখন আপডেট করছেন, কিভাবে আপডেট করছেন, কতবার আপডেট করছেন, সব কিছু তাহলে সব দেখা যাবে। ভ্যালিড আইপি, আমি বলে দিচ্ছি যে ভ্যালিড আইপি শুধুমাত্র এই সিরিজের আইপি গুলো পাবে, এই নেটওয়ার্ক আইপি গুলো এখানে ঢুকতে পারবে, তাতে পাবেন। আইপি দিলে প্রথমে, তারপর ভ্যালিডেট চেক ফলস, এটা কি জেনুইন আইপি কি অ্যাড্রেস কি না, মানে ফরম্যাটটা হচ্ছে এটা, এরকম যদি হয় তাহলে বুঝবে জেনুইন ফরম্যাট। আইপি কিন্তু এরকম, আপনি যে একটা অনেকেই করে হাইড মি, প্রক্সি ব্রাউজার আছে না, অনেকেই করে আইপি গুলো হাইড করে রাখে, প্রক্সি ব্রাউজার থেকে অনেক সাইটে ঢুকতে পারবেন না, ওরা ইয়ে করে ফেসবুকে ঢুকতে পারে, লগ ইন করতে দেন, ওই পাসওয়ার্ড কিন্তু নিয়ে নেয়, মানুষের করা উচিত না এটা, প্রক্সি ব্রাউজারকে আইপিটা এগুলো হাইড করে রাখে, প্রক্সি সার্ভার ভিপিএন পড়েননি, দেখেননি আপনারা, যদি ফেসবুক বন্ধ করে মানুষ কিভাবে ফেসবুক ঢোকে, দেখেন না। বাংলাদেশ থেকে বন্ধ করে রাখছে, এই আইপি থেকে আইপি বন্ধ, কিন্তু সৌরভ তো অন্য আইপি জানি, হ্যাঁ ও আমেরিকার আইপিতে ঢুকে বসে আছে, ইউআরএল দিয়ে দিলেন স্পেসিফিক, আমার এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হলে আমার সাইটে এসে রেজিস্টার করতে হবে, অনেকে যদি স্ক্রিপ্ট চালে যদি রেজিস্টার করতে চায় পারবে না, ঠিক আছে, অ্যাড্রেস বলে দিচ্ছি, অ্যাড্রেস এটা হয় তাহলে চালু থাকবে, না হবে না, মানে অনেক কিছু ফিল্টার আর কি, রাইট, হ্যাঁ বেশি কিছু করবো না, ডাটাবেস ধরবো না, এর শেষ দিই, ঠিক আছে। নেক্সট ডেতে আমরা খুব সুন্দর করে ডাটাবেস করবো, অ্যাডভান্স আর কি, রেঞ্জ বলে দেবো, ইন্তেজারের রেঞ্জ, আমার ইন্তেজার হতে পারবে 120, মিনিমাম 1, ম্যাক্সিমাম 200, বুঝতে পারছেন, নর্মাল ইন্তেজার 122, মিনিমাম 1 হতে পারবে, হাইস্ট হতে পারবে। ফিল্টার করলো ইন্তেজার, ফিল্টার ইন্তেজার অ্যারে অপশন বললো যে মিনিমাম এত, ম্যাক্সিমাম রেঞ্জ ম্যাক্স এবং ফলস, যদি হয় তাহলে মানে কন্ডিশন দিয়ে দিচ্ছে আর কি, ভেরিয়েবল ইজ নট উইথিন দ্য লিগ্যাল রেঞ্জ, লিগ্যাল রেঞ্জ আমি বলতেছি 1 থেকে কত পর্যন্ত, 200 পর্যন্ত হবে, বাট ইন্তেজারের মান কত আমার 122, ট্রু না ফলস, ট্রু, সেদিন আমি বলতে এটা বলবে, যদি ফলস হয় তাহলে এটা দেখাবে ইজ উইথ, যদি ট্রু হয় তাহলে দেখাবে এটা, আর ফলস যদি হয় দেখাবে এটা ফলস, কারণ ইন্তেজার তো আমার কিসের বাইরে নয়, ঠিক আছে, মানে বলছে নট ইন রেঞ্জ, তাই না, বলছে ফিল্টার ভেরিয়েবল করতেছে ইন্তেজারের মানটা দিচ্ছে 122, ফিল্টার করতেছে ইন্তেজার অ্যারে মিনিমাম রেঞ্জ এবং ম্যাক্সিমাম রেঞ্জ সমান সমান ফলস, এটা সমান করে ফলস, ফলস না কিন্তু 122 কি ফলস নাকি, তার মানে ফলস বলছে এরা, তার মানে এটা ফলস, তাহলে এটাতে কাজ করবে না, তখন এটা কাজ করবে, ওই অ্যারে দিছে কি জন্য, কারণ এখানে একটা মান না তো, আমি অনেকগুলো মান পাস করতেছি, আমার দরকার হচ্ছে কি মিনিমাম মান দিতে হবে, ম্যাক্সিমাম মান দিতে হবে, হ্যাঁ বলছে মিনিমাম ম্যাক্সিমাম মান, এই অ্যারেটার মান যদি ফলস হয়, এই অ্যারেটার মান কি ফলস, এই অ্যারেটার মান ফলস কখন হবে, যদি এটা 122-এর বেশি হবে, ক্লিয়ার তো বুঝতেছেন। এবার আইপি ভার্সন 6, আইপি ভার্সন 6 হচ্ছে কি, আমরা যখন এখন আইপি অ্যাড্রেসটা ইউজ করি এটা হচ্ছে 4 ডিজিটের, হ্যাঁ 4 ডিজিট, মানে ইয়েতে আর কি 4 আর 432, 432 কিন্তু যদি আমরা হেক্সাডেসিমালে করি তো একটার মধ্যে আমরা অনেকগুলো আসবে, আইপি ভার্সন এখন আসে নাই, এটা আসবে কখন, যখন আইপি অ্যাড্রেস আমার রেঞ্জ শেষ হয়ে যাবে, মানুষ বাড়তেছে, কোটি কোটি মানুষ হচ্ছে,
তখন আবার এই রেঞ্জের মধ্যে একটার মধ্যে আপনি মনে করেন যে পুরো দুনিয়া ঢুকান যাবে, সেখানে কতগুলো ব্লক ফাঁকা আছে বুঝছেন। আইপি অনেকে শুরু করছে আর কি, এটা দিয়ে আর কি, মানে আইপি ভার্সন 6 এখন 4 আছে, নেক্সট জেনারেশন। ওই তার ফিল্টার চেক করতেছে যে আমার মাস্ট কন্টেন্ট কোয়ারি স্ট্রিং, আমার আমি যেটা করি আমার কোয়ারির মধ্যে যাতে এটা থাকে, এটা চেক করবো আমি, এটা যদি থাকে তাহলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে ঠিক নাই, যে ভ্যালিড নট ভ্যালিড, এটা ভ্যালিড ইউআরএল, এটা নট ভ্যালিড ইউআরএল। ইউআরএল চেক করতে একটা ইউআরএল নামে একটা ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে একটা স্ট্রিং হিসেবে একটা কি দিছি, স্ট্রিং হিসেবে একটা ইউআরএল দিছি। ফিল্টার চেক করতেছে, করার পরে এই এখানে ফিল্টার ভ্যালিডেট ইউআরএল, এটাতে সে চেক করতেছে অরিজিনাল ভ্যালিড কি না। রিমুভ ক্যারেক্টার এটাতে জানি আজকে ভ্যালু জানি তো 127 বেশি হলে নেবে না, সেটাই বলতেছে আর কি। হ্যালো ওয়ার্ল্ড এই কি কি দিয়েছে, উর্দু, ফার্সি, হিন্দি, তামিল, কি কি আল্লাহ জানে, চাইনিজ। তো এটা তো আমার স্ট্রিংয়ের বাইরে, এটা অন্য ল্যাঙ্গুয়েজে, তখন কী করবে, বিরোধ ধরবে, বলবে এরকম ফিল্টারে দেখেন, ফিল্টার স্যানিটাইজ স্ট্রিং, এটা দিয়ে ফিল্টারকে স্ট্রিংকে স্যানিটাইজ করা যায়, মানে এর ভেতরে অরিজিনাল স্ট্রিং আছে কিনা। এর মধ্যে ভাইরাসে কোড দেখলে অনেক কিছু যেগুলো কোড সাপোর্ট করে না, সেগুলো দিয়ে দিলে কাজ সমস্যা হবে। হ্যাঁ, ভাইরাস যদি থাকে তখন এরা উল্টো পাল্টা কোড আসবে না, অনেক কিছু লেখা আছে হিব্রু তো বোঝে, তখন তো এটা কী হবে, এদের স্যানিটাইজ করবে দেখবে যে 127 বেশি, 127 মধ্যে তো ABCD থেকে সব কিছু 127 মধ্যে, তখন বলবে ভুল, মেসেজটা দেবে ভুল, স্যানিটাইজিং মেসেজ দেবে, যে অরিজিনাল মেসেজ দেবে কি, এটা বাদ দিয়ে সে হ্যালো ওয়ার্ল্ডটা দেখাবে, বুঝছেন, এটাকে বাদ দেবে। রাইটটা দেখাবে। হ্যাঁ, এটা টেস্ট করে দেখবেন। এই যে এরপরে যে হিব্রু ছিল এগুলো কই গেল, কে বাদ দিয়েছে, ফিল্টার ঠিক আছে, স্যানিটাইজ ঠিক আছে, ওকে। এরর হ্যান্ডলিং, পিএসপি এরর হ্যান্ডলিং, ডাই, এটা আপনি বলছিলেন, ডাই দিলে হবে কি, কোনো একটা মেসেজে ভুল হয় তখন ডাই দিয়ে মানে ওখানে এক্সিকিউটটা বন্ধ হয়ে যাবে, নিচে আর যাবে না, এবং এর ভেতরে যে মেসেজটা থাকবে ওই মেসেজটাই দেবে, বলবে যে ডাটাবেস এরর। যদি কোনো কিছু করতে না পারে, যদি বলছে ফাইল যদি এক্সিস্ট না হয়, এটা তো আমরা জানি, আমরা বলছি ওয়েলকাম ডট টেক্সট ফাইল যদি না থাকে, নট এক্সিস্ট, তখন ডাই একটা মেথডটা কল করবে, সে কি করবে, ফাংশন কোথাও যাবে না আর, কিন্তু এই মেসেজটা দেবে ফাইল নট ফাউন্ড। কাস্টম আমরা নিজেরা এরর তৈরি করতে পারি, মেসেজ তৈরি করতে পারি, এরর লেভেল বলে দিতে পারি, এরর মেসেজ দিতে পারি, এরর ফাইল দিতে পারি, এরর লাইন, এরর কন্টেন্ট আমরা বলে দিতে পারি, কত নম্বর লাইনে কত নম্বর ভুল হয়েছে, এটা আমাদের কাস্টম ভাবে আমরা তৈরি করতে, এটা দরকার হয় না কাস্টম এরর হ্যান্ডেলিং। পিএসপি যতগুলো আছে সব কিছু আমরা অটোমেটিক করে দিয়ে হয়ে যায়। যদি আপনি নিজের মতো করে এরর মেসেজ তৈরি করতে চান, দরকার আছে আমার, দরকার নেই, কিন্তু জানাইছে যদি আপনার দরকার হয় কখনো। পিএসপি এক্সেপশনে দেখেন আপনার এটাও লাগে না আর কি, এটাও এরর চেকিং এর মতো, যদি আমার নাম্বারটা যদি মানে আগেকার যেগুলো ছিল ওই জিনিসগুলোই আর কি, বিভিন্ন কন্ডিশন আগে ফ্যাটাল এরর দেখাবে, কি কি আসবে, মানে আপনি নর্মালি মনে করেন যে আপনার দিলেন মেসেজটা আমরা কি দিই, যে নাম্বার ইজ নট ইন রেঞ্জ, আমরা ওই রকম না দিয়ে আমরা যে একটা এরর মেসেজ দিতে চাই, কাস্টম মেসেজ, যাতে মানুষ বলছে ফ্যাটাল এরর হয়েছে, অথচ ওটা কিন্তু এরর না, পিএসপির এরর একটা, আমাদের নিজেদের একটা এরর একটা, আমাদের যখন এরর হয় তখন আমরা কি লিখি, ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড, আর কমপ্লেন লাগে কি ফ্যাটাল এরর বা সেললেস এরর, এর আমার লাইনে এটা কোলন দেওয়া হয় নাই। তো ওই জিনিসগুলো হচ্ছে এই দুটা, এরর হ্যান্ডেলিং আর হচ্ছে এরর পিএসপি এক্সেপশন, তাই আমরা নিজেদের মতো করে যদি বানাতে চাই, এখানে দেখেন সিম্পল একটা জিনিসকে কি করছে এরা, এরর বানায় ফেলাইছে, কিরকম দেখেন, চেক নাম্বার নামে একটা ফাংশন এসছে, এর ভেতরে নাম্বার রাখছে, করে বলছে নাম্বার যদি একের চেক কি হয় বড় হয়, তাহলে থ্রো নিউ এক্সেপশন, এই তিনটাই লিখতে হবে, এইভাবে লিখতে হবে, থ্রো তিনটা মিলে একটা ফাংশন, হ্যাঁ থ্রো নিউ, না এটা ফাংশন আর কি, এইভাবে লিখতে হবে, যদি বড় হয় তাহলে ভ্যালু মাস্ট বি 1 আর 1 বিলো, এটা কিন্তু একটা এরর নাকি, এটা জাস্ট একটা মেসেজ ছিল, বাট আমি একটা এরর আকারে দেখাতে যাচ্ছি, রিটার্ন কি হবে, ট্রু হবে, ট্রিগার এক্সেপশন নাম্বার 2, ওই দেখো চেক নাম্বার 2 দিবে, তখন কি নাম্বারটা কি দিচ্ছে, 2 দিচ্ছে, আমরা পাসওয়ার্ড দিতে গেলে 1 মানে একটা নাম্বার দিতে বলে, নাম্বার দিতে বলে না, হ্যাঁ ওটাই হ্যাঁ, ওটা কিন্তু আসলে কিন্তু এরর না, ওরা কিন্তু এরর মেসেজ না, তাই এরকম যদি এর দেই তাহলে এরকম মেসেজ দেবে, পিএসপির মেসেজ দেবে, এটা কিন্তু পিএসপির মেসেজ না, কিন্তু এটা নর্মাল একটা নাম্বার কম বেশি হতেই পারে, এটা কিন্তু পিএসপির কোডিং এর এরর, প্রোগ্রামিং এর তো কোনো এরর নাই, কিন্তু ওই প্রোগ্রামের এরর আমরা যাতে এটা যদি মানুষকে বোঝাই যে এটা একটা প্রোগ্রামিং এর এরর, যাতে খুব সিরিয়াসলি ভাবে দেখে, তখন এইভাবে করতে হবে, অতটা লাগে তো নিজেরা এরর তৈরি করতে পারে, টেস্টও দেয় না। আচ্ছা যাই হোক, তো আপনাদের পুরো প্রজেক্টটা করবেন,
আগেরটা করবেন কি সিম্পল ভাবে আমি বলি, নর্মাল লজিক যতটুকু মাথায় কাজ করছে। আজকে তো শনিবার, সরি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আরো 4 দিন বাকি। এই 4 দিনের মধ্যে আমি চাই সবাই প্রত্যেকে, হ্যাঁ, একটা ইউজার রেজিস্ট্রেশন ফর্ম করবেন। ইউজার রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করার পরে ওখান থেকে একটা ইউজার নেম তৈরি হবে, ইউজার আইডি পাসওয়ার্ড, ওই আইডি দিয়ে ম্যাচিং করে লগ ইন লগ আউট করবেন এবং ওর সাথে একটা ছবিও নেবেন। অন্য পেজে গেলে করছেন ছবি নিয়ে হ্যাঁ এটা হ্যাঁ ইমেজ নেবেন, ইমেজ ফাইল আপলোড করবেন, মানে কথা যা যা শিখলাম আর কি, যাতে সব কিছু থাকে। কুকিজ সেশন নিয়ে ট্রাই করবেন, একটাই প্রজেক্ট একটা প্রজেক্ট হবে। সেশন, কুকিজ, ফাইল, আগেকার যেগুলো করছেন এবং লগ ইন লগ আউট আজকে তো সবকিছু করেছেন। সব কিছু করেছে। এই জিনিসগুলো আপনারা সুন্দর করে করবেন, নিজে বুঝে, নিজে বোঝার জন্য সবগুলো মাস্কিং করবে। এটা হচ্ছে কাজ। সরে বুঝতেছিস? মানে পুরো একটা প্রথমে একটা ইন্ডেক্স পেজ করবেন, ওখানে কি করবেন, রেজিস্ট্রেশন পেজ নেম, ও পেজের নাম দেবো রেজিস্ট্রেশন। যে কোনো নাম দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, কিন্তু ওখানে রেজিস্ট্রেশন ফর্ম মানে কি বোঝেন না আপনার? নেম, ইমেল অ্যাড্রেস, ও, মোবাইল নাম্বার, আচ্ছা, পাসওয়ার্ড, হ্যাঁ, হ্যাঁ। তোমার ছবি দাও, হ্যাঁ, বান্ধবীর ছবি, তারা আপলোড করতে দিল। দেওয়ার পর সাবমিট করলেন, রেজিস্টার হয়ে গেল। হওয়ার পরে কি হবে, যখন রেজিস্টার হয়ে যাবে তখন লগ ইন পেজে চলে যাবে। রেজিস্টার হওয়ার পরে লগ ইন পেজে চলে যাবে। ওই লগ ইন পেজে ইউজার নেম পাসওয়ার্ড দাও, তখন ইউজার নেম পাসওয়ার্ড এবং নিচে একটা চেক বক্স থাকবে, শেষ কুকিজ, যে কিপ মি লগ ইন। মানে লগ ইন করে দিলাম, লগ ইন করলেন, লগ ইন করা গেলে ছবিটা আপলোড করে দিলাম, হ্যাঁ। এটা শো করার না। হ্যাঁ, যাবে যাবে তো ওই যা ওখানে ফাইল দিয়ে দিয়েছেন, ডিরেক্টর দিয়েছেন, ডিলিট করে করছে। আপনি যে লগ ইন পেজ করছেন না, হ্যাঁ কোন জায়গায় গেল? এই যে এখানে করছেন না, এখানে আপনি ইমেজটা দেখান না, এই যে এখানে ইমেজটা দেখান, ইকো দিলেন, তাই না? ইকো দিয়ে আপনি বলতেছি না যে ওই যেটা আপলোড করতেন সেটাই দেখাতে বলতেছি না, আপনি যে কোনো একটা ইমেজ দেখান। জাস্ট আমি বুঝলাম, কারণ ওটা তো ডাটাবেস থেকে ইমেজটা আমরা চেকিং করাবো, এখন তো আমরা ডাটাবেসটা ধরি নাই। যে কোনো একটা ইমেজ দেখাবেন, কিন্তু ইমেজটা আনতে পারছেন, এটা বড়। তাহলে আপনি ইমেজ দিতে, এখন আমরা ইমেজ ট্যাগ দিয়ে একটা ইমেজ দেব। হ্যাঁ IMG, হ্যাঁ এতে বুঝতে পারছেন, এটা করবেন আর কি। মানে ওই ফোল্ডার থেকে দেখাতে হবে, যাতে আমি বুঝলাম যে ফোল্ডার আপলোড করছেন, ফোল্ডার থেকে আমার দেখাতে পারতেছে। আচ্ছা, তারপরে কি হবে, ওখানে একটা লগ ইন যখন করলেন, লগ ইনে আপনি মনে করেন যে নামটা দিলেন, ইউজার আইডি পাসওয়ার্ড, ওটাই দেখাবে যে ইউজার নাম এটা। এখানে আমি কিন্তু দেখাতে পারতাম যে ইউজার নাম এটা, পাসওয়ার্ড কিন্তু দেখাতে পারতাম। আচ্ছা, তারপরে কি করবেন, লগ আউট একটা অপশন থাকবে, ওই লগ আউটে ক্লিক করলে সেশন ডিলিট হয়ে যাবে, লগ ইন পেজে আবার চলে আসবে। লগ ইন পেজের নিচে আবার থাকবে নিউ ইউজার, হ্যাঁ, রেজিস্টার নাম, একটা বাটন বা একটা লিঙ্ক, ওই বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন করবে। পেজ হবে কয়টা, 3টা, সিম্পল একটা রেজিস্ট্রেশন পেজ, হ্যাঁ, আজকেও 3টা পেজ বানাইছি অন্য হবে। এটাই আপনাদের নিজের মাথার মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, যে আপনি প্রথমে একটা ইন্ডেক্স পেজ থাকবে, ওই ইন্ডেক্স পেজে দিবেন হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য। রেজিস্টার না, প্রথমে আমরা লগ ইনটাই দেন, বাই ডিফল্ট যেই কখন লগ ইন করবে সে দেখবে লগ ইন পেজ, ইউজার নেম পাসওয়ার্ড, নিচে দিবেন একটা লিঙ্ক, যে নিউ ইউজার ওয়ান্ট টু রেজিস্টার আর রেজিস্টার না, একটা লিঙ্ক দিবেন। ওই লিঙ্কে ক্লিক করলে রেজিস্টার নামে একটা পেজে চলে যাবে, ওই পেজে আপনার ফর্মটা থাকবে, ইউজার নেম, পাসওয়ার্ড, নেম, এবং ওখানে অবশ্যই ইমেজ আপলোডের অপশনটা দেখাতে হবে, কারণ আমি দেখবো যে আপনার ইমেজ আপলোডটা বুঝতে পারছেন কি না। ইমেজ আপলোড করলো, রেজিস্ট্রেশন করে আসলো, রেজিস্ট্রেশন যখন হয়ে গেল তাকে রিডাইরেক্ট করে পাঠাইলো কোথায়, লগ ইন পেজে। লগ ইন পেজে আসে ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করলো, লগ ইন করার পর লগ ইন পেজে আসলো। কেমনি করবেন, পেজ আপনি 10টা নেন, 15টা নেন, কোনো সমস্যা নাই, সেটা আপনার উপর, আপনি কিভাবে করতেছেন। পেজ 2টা লাগতে পারে, 3টা লাগতে পারবে, আপনি একটা পেজও করতে পারবেন, একটা পেজে কিন্তু করা সম্ভব। ফাংশন দিয়ে দিন, ফর্ম পেজে যেটা করলাম, লগ ইন আর পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ। ওটা ওটা দিয়ে ওটা পরে আবার ধরবো কেমনে লগ ইন পেজে? ওটা তো ডাটাবেস ছাড়া ধরা যাবে না। কোনটা লগ ইন পেজে বুঝলাম না, মানে যেটা ফর্ম থাকলো, ফর্ম পেজে জানবো না বা- মানে আচ্ছা ইন্ডেক্স, হ্যাঁ, এই যে এটা না, হ্যাঁ, মনে করেন এখানে তো আমরা এটা তো লগ ইন করতেছি, তার মানে প্রথমে এই যখন- কথাটা আমরা দিয়ে রাখছি। হ্যাঁ এটাই করবেন, ওটাই করবেন, নির্দিষ্ট একটা স্পেসিফিক করে দিবেন, ওটাকেই লগ ইন করতে দিবেন, স্ট্যাটিকই করবেন। প্রথমে আমি বলি সিম্পল ভাবে বলি, হ্যাঁ আমি বলি সিম্পল ভাবে বলি, এই যে লগ আউট আবার আসছে সাকসেসফুল, কি ফাজিল ফাজিল। আচ্ছা যাক দেখেন, এখানে আপনি মনে করেন প্রথমে যখন সে লগ ইন করবেন, এটা একটু ডিজাইন ডিজাইন একটু করেন, যদি সময় থাকে একটু মাঝখানে নিয়ে আসলেন সুন্দর করে, দেখতে একটু ভালো লাগে। আমি তো করে দেয় তো আপনাদের, যেমন এখানে দেখেন, এগুলো মাঝখানে আনবো কেমন? এটা এখন যদি এই কথা বলেন তাহলে তো সমস্যা। সিএসএস দিয়ে আসবো যে মানে মতো একটু যতদূর পারেন আর কি, যত একটু সুন্দর সুন্দর মতো করলেন। এটা আমি কি করছি, এটা কি করছি, এটা কেমনি করছেন, এটা কিভাবে করছেন,
আপনারা যত সময় দিবেন প্রজেক্টে তত ভালো কিছু করতে হবে। আপনি 2 ঘন্টা করে 2 ঘন্টা ভ্যালু পাবেন, আপনি 10 ঘন্টা সময় দেন সুন্দর একটা বানাতে পারবেন। এটা মাঝখানে আনবেন কারণ এটা যে আমাকে যদি এখন বলে তাহলে তো সমস্যা, তাহলে আপনাকে আবার পিএইচডি এইচটিএমএল আবার শিখতে লাগবে, এইচটিএমএল সিএসএস আবার শিখতে হবে। অবশ্যই সিএসএস দিয়ে করবেন, সব কিছুতে এইচটিএমএল সিএসএস দিয়ে ডিজাইন ইন্টারফেস গুলো দিয়ে সব কিছু ইয়ে দেয়। আর পিএইচপি তো ভেতরের জিনিস, জাভা স্ক্রিপ্ট দিয়ে চেকিং টেকিং। দেখেন এখানে দেখাবো বলতে কি প্রথম যখন আসবে সে লগ ইন পেজ এরকম আসবে, এখানে একটা লগ ইন আছে না, এখানে আর একটা লিঙ্ক থাকবে রেজিস্টার নাও, ওই লিঙ্কে ক্লিক করলে আর একটা পেজে যাবে, ওখানে যায় ইউজার নেম পাসওয়ার্ড এবং মাস্ট একটা ইমেজ আপলোডের একটা অপশন থাকবে, আপলোড করবে রেজিস্ট্রেশন হবে, যেই রেজিস্টার বাটনে ক্লিক করবে সেই রেজিস্টার সাকসেস অটোমেটিক ওই পেজটা সাকসেস হলে মানে রেজিস্টার হয়ে গেলে সে রিডাইরেক্ট করে এই পেজটা পাঠিয়ে দেবে এই পেজে, তখন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, এই একটা স্ট্যাটিক ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন, লগ ইন করলে লগ ইন একটা পেজে ঢুকবে, সেখানে আপনি একটা ইমেজ শো করে দেখাবেন, ঠিক আছে। আর এখান থেকে যা পারেন আর কি, আমি করলে অনেক কিছু করা যায়, আমি অতটুকু করতে বলতেছি না। তারপর কি করবেন, ওখান থেকে লগ আউট করলে লগ আউট পেজে যাবে, আর লগ আউট পেজে মানে সে রিডাইরেক্ট করে কোথায় দেবে, আবার লগ ইন পেজে দিয়ে দেবে, লগ আউট পেজে তো থাকবে না, থাকবে না, সিম্পল। এটাই খুব সুন্দর করে করবেন এবং কিপ মি লগ ইনটা করবেন, সেশন যেভাবে করছে এইভাবে কিপ মি লগ ইনটা করবেন, প্রথমে লগ ইন, তারপর কিপ মি লগ ইন বা রিমেম্বার মি এর চেক বক্স দেবেন, ট্রাই করেন, না পেলে কোনো সমস্যা নেই, হলো কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা ট্রাই করেন বোঝার জন্য, নিজেকে বোঝাতে পারলে যথেষ্ট, কারণ ওয়ার্ডপ্রেস করলে এত কিছু করা লাগবে না, কিন্তু আপনারা যদি বোঝেন তাহলে আপনারা ওই জিনিসগুলো খুব তাড়াতাড়ি ধরতে পারবেন। ঠিক আছে, অনেক বড় একটা ক্লাস হয়ে গেল, নেক্সট ক্লাসে সেটা দিতে হবে।